আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রবলেম বা ক্লাস করতে যেয়ে কারো সমস্যা হইছে এরকম কেউ আছে নাকি? আমরা সবাই তো আ আমাদের এ পর্যন্ত যে ক্লাস ৪ টা ক্লাস আমরা শেষ করছি। আজকে ৫ম ক্লাস। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে গ্রুপ, লেজার ক্রিয়েট করা এই বিষয়গুলাতে কারো কোনো যদি কোনো ঝামেলা থাকে আ সেটা আপনারা শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য আরকি। কারো কোনো প্রবলেম আছে কিনা কোনো জায়গাতে? হ্যাঁ, আসলে যারা নিয়মিত ক্লাস করতেছেন আমার মনে হয় যে সবাই অ্যা বুঝে শুনেই ক্লাস হচ্ছে যার কারণে বিষয়গুলোতে তেমন কোনো জটিলতা নাই। তো আবার অনেকেই আছেন যে আসলে নিয়মিত ক্লাস করতেছেন না। কারণ আপনাদের সাথে তো এই ব্যাচে ৪০ এর প্লাস না ৫০ প্লাস স্টুডেন্ট। কিন্তু দেখা যাচ্ছে জয়েন করে কিন্তু ৩০ এর বেশি জয়েন করে না। আবার অনেকে আছে যে হয়তো এই টাইমটাতে ব্যস্ত থাকে। ওরা ভিডিও দেখে হয়তোবা মা পরবর্তীতে নেয়। কিন্তু চেষ্টা করা উচিত ক্লাসে জয়েন করার। কারণ ক্লাসে জয়েন করলে যে এভাবে আপনি একাগ্রতার সাথে ক্লাসটা দেখা হয়, নিজে, নিজে দেখলে কিন্তু আসলে ওইটা হয় না। হয়তো টেনে-টুনে কোনোভাবে দেখা হয়। অনেক সময় বুঝতে সমস্যা হয়। এজন্য যারা নিয়মিত ক্লাস করতেছেন, চেষ্টা করবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ক্লাসগুলো করার জন্য এই আরকি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই সিএনএফ কস্টটা সম্বন্ধে যদি একটু বলতেন। সিএনএফ কস্টটা হয়েছে হলো আমরা তো এলসি ইন ট্রানজিটের আন্ডারে দিচ্ছি। এমনি কি সিএনএফ কস্ট কি কোনো ডাইরেক্ট এক্সপেন্স বা আদার কোনো এক্সপেন্সে হওয়ার সম্ভাবনা আছে? উম সিএনএফ কস্ট বলতে সিএনএফ কমিশন মূলত যেটা, হ্যাঁ? সিএনএফ কস্ট বলতে আমরা কস্টই ধরতেছি। কমিশন কস্ট একই কথা। তো সিএনএফ টা সাধারণত আমরা কেন পেমেন্ট করি? প্রথম হলো কথা এইটা। তো আমরা যেহেতু সিএনএফ কস্টটা পেমেন্ট করি, কারণ হলো যে সে আমাদের কোনো একটা এলসি হয় মেশিন হবে নাইলে র মেটেরিয়ালস। কিছু একটা সে ইম্পোর্ট করে দিচ্ছে তার বিনিময়ে তো আমি তাকে এই টাকাটা দিচ্ছি। এই কারণে দিচ্ছি, ঠিক না? এখন যেহেতু এই খরচটা আমার ইম্পোর্ট রিলেটেড, হয়তো সেটা ফিক্সড অ্যাসেট নাইলে আমার হচ্ছে প্রোডাকশনের জন্য র মেটেরিয়ালস। জি, জি। তার মানে হলো যে এই কস্টটা কিন্তু আমার ওই রিলেটেড যেটা ইম্পোর্ট রিলেটেড যে প্রোডাক্টটা সেটার কস্ট। এটা কিন্তু কোনো ওভারহেড না। ওভারহেড হইলে হ্যাঁ, হ্যাঁ। আমরা এটা ডিরেক্ট এক্সপেন্স অথবা ইনডিরেক্ট এক্সপেন্স ইউজ করতে পারি। তো আচ্ছা, আচ্ছা। ডিরেক্ট ঠিক আছে? যার কারণে এইটা যেহেতু কোনো একটা এলসির কস্টিং যাবে অতএব ওইটা যদি র মেটেরিয়ালস হয় তাহলে র মেটেরিয়ালস এর কস্টিং এ এসে যাবে। আর যদি কোনো মেশিন হয় তাহলে মেশিনের আ কস্টিং এ এইটা যাবে। যার কারণে আমরা এটা আ এলসি ইন ট্রানজিট কারেন্ট অ্যাসেট এর আন্ডারে রেখে টোটালটা আমরা ওই এলসি কস্টিং এ আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এই আরকি। এটাতে এতে কি প্রোডাক্ট কস্টে কোনো এফেক্ট ফেলবে? জি, অবশ্যই। কস্টটা তো অবশ্যই প্রোডাক্ট কস্টিং এ আসবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে আমরা ওটা দেখবো, অসুবিধা নেই। ওটা আজকে আমাদের ক্লাস আছে, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে জার্নালের সমস্যা আর কি, যে যে ব্যাংক থেকে ট্রান্সফার করা তারপর পেমেন্টে এটা কিভাবে জানি দেখাবো স্যার, ভুলে গেলাম, মানে মনে থাকে না আর কি। জি, মনসুর রশিদ ভাই। জি স্যার। জার্নালে কি মানে কোন জায়গায় কোন লেজার যাবে এইটা নাকি কোনটা জি জি জি, জার্নাল হবে, লেজার কোনটা লেজার পেমেন্ট খুলতে হবে, হবে। কোনটা রিসিভ হবে এইটা বুঝতেছেন না? পেমেন্ট পেমেন্ট। পেমেন্টটা বুঝতেছেন না? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা একটু আ টালিতে আগে ঢুকি, হ্যাঁ? টালিতে ঢুকে তারপরে আমরা দেখি। একটু একটু লিখে রাখলে ভালো হইতো, আমার একটু ভুলে জায়গা। হ্যাঁ, ওই মানে যে ক্যাশ ক্যাশ আমাদের টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ কিভাবে জানি একটা শিখাইছিলেন আপনি আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটা নোট নেন, একটু লিখে রাখেন কষ্ট করে, হ্যাঁ? জি জি, আমি স্যার এই যে খাতা কলম লিখে রাখছি। ওকে, ঠিক আছে। আমরা এই যে ভাউচারে যাচ্ছি। ভাউচারে যাওয়ার পরে আমাদের এখানে আ স্যার স্ক্রিনটা যে দেখা যাচ্ছে না। ও আমি স্ক্রিন শেয়ার করি নাই একটু।
আপনি লাইনে থাকেন, আমি স্ক্রিনটা শেয়ার করে শুরু করতেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি 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 স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু লেখেন কন্ট্রা। কন্ট্রা হচ্ছে আমরা যখন ব্যাংক থেকে কোনো টাকা ক্যাশে ট্রান্সফার করব, অথবা ক্যাশ থেকে ব্যাংকে, ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ব্যাংক, অথবা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ব্যাংক, অথবা ব্যাংক টু ক্যাশ, এই তিনটা ট্রানজাকশন করব কন্ট্রা ভাউচারে। ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ ক্যাশ, এবং ব্যাংক টু ব্যাংক, ব্যাংক এক টু ব্যাংক ব্যাংক। থেকে আরেক ব্যাংকে। ঠিক আছে। ওকে, এরপরে আসেন কন্ট্রা। পেমেন্ট ভাউচার। পেমেন্ট আচ্ছা, ঠিক আছে। ভাউচার আমরা সহজভাবে যদি বলি, তো আমরা যদি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পেমেন্ট করি কাউকে, সেক্ষেত্রে আমরা পেমেন্ট ভাউচার ব্যবহার করব। পেমেন্ট ভাউচারে সবসময় ব্যাংক অথবা ক্যাশ ইনক্লুড থাকবে, ব্যাংক জি স্যার। অথবা ক্যাশ এটা থাকবে পেমেন্ট ভাউচারে, ঠিক আছে? জি ব্যাংক স্যার। থেকে আমাদের টাকাটা চলে যাবে, তার মানে ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট হবে। এটা কি এইটার পার্টি মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে? পার্টি পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক যখন ক্রেডিট হবে, ব্যাংক জি থেকে যখন আমাদের টাকাটা চলে যাবে, জি অথবা ব্যাংক থেকে যখন আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, এ ধরনের এন্ট্রির ক্ষেত্রে পার্টি পেমেন্ট হইতে পারে, আমাদের খরচের এন্ট্রি হইতে পারে। ধরেন আপনার একটা খরচ জি করছেন, স্যার। ব্যাংক থেকে জি চেক স্যার। দিছেন, ওটাও আমাদের পেমেন্ট ভাউচার, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। আর আর রিসিপ্ট ভাউচার হচ্ছে তার উল্টা, জাস্ট পেমেন্টের জাস্ট উল্টা হচ্ছে রিসিপ্ট, না, ওটা বুঝছি। বুঝছেন? জার্নালটা একটু প্রবলেম আর কি। জি। আর জার্নাল হচ্ছে যে আমরা যখন কোনো ব্যালেন্স ট্রান্সফার করব, এটার সাথে কোনো ব্যাংক অথবা ক্যাশ রিলেটেড থাকবে না, ব্যাংক অথবা ক্যাশ এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না জার্নাল এন্ট্রির, ঠিক আছে? তো জি সেক্ষেত্রে স্যার। দেখা যাচ্ছে যে আমরা একটা লেজারের সাথে আরেকটা লেজারের এন্ট্রি দিচ্ছি, হয়তো সেটা যেমন হয় যে আমরা সিএনএফ কস্টের সাথে পার্টির সাথে একটা জার্নাল করেছিলাম, যে একটা পেয়েবল ক্রিয়েট হয়ে গেল, আরেকটা আমরা কস্টে ঢুকাইলাম, কিন্তু ব্যাংক অথবা ক্যাশে আমার কোনো রিলেশন তৈরি হয় নাই। আবার সবগুলা আমরা কি করলাম, এলসিন ট্রানজিটের আন্ডারে সব বুক করছি, বুক করার পর ওইখান থেকে জার্নাল এন্ট্রির মাধ্যমে ফিক্সড অ্যাসেটে ট্রান্সফার করছি, এখানে কোনো ব্যাংক অথবা ক্যাশ সংযুক্ত হয় নাই। এই ভাউচার গুলো আমরা জার্নালের মাধ্যমে করব, ঠিক আছে? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে অ্যাডভান্স পেমেন্টে কি জার্নালে পোস্টিং দিতে হয় নাকি স্যার? মানে অ্যাডভান্স, কোনো পার্টিকে অ্যাডভান্স পেমেন্ট করলে? না না না, অ্যাডভান্স পেমেন্ট করলেও আপনি পেমেন্ট ভাউচারের মাধ্যমে করতে হবে। আপনি হয়তো পোস্ট ডেটেড, মানে ডেটটা পোস্ট ডেটেড রেখে আপনি পেমেন্ট করতে পারেন। ডেটটা পোস্ট ডেটে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসে আমরা একটু শুরু করতে চাই। আমরা তো আজকের ক্লাসে আমরা ঢুকতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত যে কাজগুলো করেছিলাম সেটা একটু সংক্ষেপে যদি ব্রিফ করি, তাহলে আজকের ক্লাসে আমাদের ঢুকে বুঝতে সুবিধা হবে। আমরা ব্যালেন্স শিটে যাচ্ছি, যাওয়ার পরে ওয়াল্টার F1 দিয়ে এটাকে আমরা ডিটেলস করলাম, করার পরে আমরা এই যে এলসি ইন ট্রানজিটের আন্ডারে আমাদের টোটাল কস্টটা এলসি অফ আরএম ইম্পোর্ট, এখানে যে একটা এলসি আমরা ক্রিয়েট করেছিলাম এইখানে বুক করেছিলাম। এর মধ্যে মূলত আমরা বলেছিলাম যে আমরা একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট দেখাবো, ঠিক আছে? তো ইম্পোর্টের জন্য আমরা টোটাল কস্টটাকে এলসির মধ্যে বুক করে রেখেছি।
বাট স্টকটা কিন্তু আমি এখনো এন্ট্রি দিইনি, ওই এন্ট্রিটা আমাদের বাকি রয়েছে, ওই এন্ট্রিটা আমরা করব। তো এর আগে আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে একটা ফিক্সড অ্যাসেট আমরা ইম্পোর্ট করে আমরা ফিক্সড অ্যাসেটে এটাকে দেখাবো, সেটা প্রসেসটা দেখাইছিলাম। আর ইম্পোর্টের যে কস্টিং গুলো, সব কস্ট কিন্তু এই এলসির মধ্যে ঢোকানো আছে। আমরা যদি এইখান থেকে বের হয়ে যে এই যে গেটওয়েতে আসি, এখান থেকে যদি ডিসপ্লে মোর রিপোর্টসে আসি, আসার পরে আসলাম অ্যাকাউন্টস বুক, এরপরে এখান থেকে আসলাম লেজার। এখানে আসার পরে যে এলসিটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে এই যে ডিবিবিএল আরএমএলসি নাম্বার, এই যে এইটা। তো আমরা এখানে ক্লিক করতেছি, করার পরে ইন্টার দিয়ে এটার ভিতর ঢুকলাম, ঢোকার পরে এখানে আমাদের এই এলসি রিলেটেড কি কি এন্ট্রি হয়েছে সেটা আমরা দেখতেছি। প্রথমত ছিল হচ্ছে এই যে আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে 60 লাখ টাকা একটা পেমেন্ট রিসিভ করেছিলাম এই এলসিতে, যেটা আমরা ডাচ বাংলা ব্যাংকে লোনটা রিসিভ করেছিলাম হচ্ছে লোন হিসাবে। আর এই যে ক্যারেজ ইন পারচেজ, এইখানে একটা বিষয় বলি, সেটা হলো যে এই যে আমাদের 2 ডিসেম্বর 6 নম্বর ভাউচারে যে এন্ট্রিটা আছে, এখানে 1,61,000 টাকা দেখাচ্ছে ক্যারেজ ইন পারচেজ ইম্পোর্ট নামে। বাট এইটা মানে হলো যে এর মধ্যে অনেকগুলো এন্ট্রি আছে। তো ভাউচারে যখন আপনি একটা ভাউচারে অনেকগুলো লেজার রেখে প্রিন্ট করবেন, এন্ট্রি করবেন, নরমালি এইভাবে থাকা অবস্থায় সবার উপরে যে ভাউচারটা মানে এন্ট্রিটা লেজারটা থাকবে, ওই লেজারের এগেনস্ট এটা দেখাবে। বাট এটার উপরে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখতেছি যে এইখানে কিন্তু অনেকগুলা বিষয় ছিল। এই যে ক্যারেজ ইন পারচেজ হচ্ছে উপরে, যার কারণে উপরে দেখাইছে। এই যে এখন যখন আমরা এটার উপর রাইট, আবার যদি রাইট ক্লিক করি, তো এটা কিন্তু একবারে চলে গেল, এক জায়গায় হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমরা যদি এরকম কোনো ভাউচার এরকম এন্ট্রি করে থাকি যে একটা ভাউচারে অনেকগুলা লেজার একসাথে এন্ট্রি দিয়েছি, তো সেটার ডিটেলস দেখতে গেলে আমরা ওই হেডের উপরে যাব, এরপরে রাইট ক্লিক করব, করলেই ওটার ডিটেলসটা বের হয়ে আসবে। এই ভাউচারের মধ্যে কি আছে, ক্যারেজ ইন পারচেজ আছে, সিএনএফ কস্ট আছে, ইন্স্যুরেন্স কভার নোট আছে, তারপরে লেবার চার্জ আছে, এলসি ওপেনিং চার্জ আছে। এই এন্ট্রিগুলো তো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এন্ট্রিগুলো কিভাবে করেছি গত ক্লাসে। তো এই ছিল মোটামুটি আমাদের এই এলসিটাতে টোটাল কস্টিং, যেটা আমরা বুক করেছিলাম 61,61,000। আচ্ছা, তো এখন এইটা কোথায় আমাদের এখন জমা হয়ে আছে, আমরা ব্যালেন্স শিটে গেলে আমরা অল্টার রেফন দিয়ে ডিটেলস করলে এলসি ইন ট্রানজিটের ভিতরে অ্যামাউন্টটা রয়েছে, এখানে আছে। তো এখন আমরা যখন র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করব, তার মানে হচ্ছে এটা আমাদের পারচেজের সাথে রিলেটেড। পারচেজ মানে হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু এটা হিট করবে। তারপরে হচ্ছে আপনার এইটা আমাদের স্টকে হিট করবে, অনেকগুলো জায়গাতে হিট করবে। এই জন্য আমাদের কিছু কাজ করে আসতে হবে। তার মধ্যে ধরেন আমি এখানে 30,000 কেজি অথবা 40,000 কেজি একটা র মেটেরিয়ালস পারচেস করছি, বা 40 টন। 40 টন মানে হচ্ছে 40,000 কেজি, অথবা 30 টন, যাই হোক। তো যখন আমরা র মেটেরিয়ালস রিসিভ করব, র মেটেরিয়ালস আমরা এখানে ক্রিয়েট করব, তখন আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি প্রতিষ্ঠান, তার তো আপনার স্টকের 2টা গ্রুপ থাকবে, একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস, ঠিক না? আরো থাকতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়ালস থাকতে পারে, আরো জিনিসপত্র থাকতে পারে। তো মিনিমাম এই 2টা গ্রুপ লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার স্টক আইটেম, কি জিনিস আপনি পারচেস করছেন ওইটার নাম লাগবে। দ্বিতীয়ত লাগবে ওই জিনিসটা আপনি ক্যালকুলেট করবেন কিসের ভিত্তিতে, কেজিতে না পিসে নাকি লেটারে, না কিভাবে করবেন, তাহলে একটা ইউনিট লাগবে। এই বিষয়গুলো আমাদেরকে আগে ক্রিয়েট করে আসতে হবে। তো এগুলো যদি আমরা স্টক রিলেটেড এই কাজগুলো করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে গেটওয়েতে আসলাম, একদম ওপেন করার পরে যে অবস্থা সেটাতে আসলাম, আসার পরে আমরা যাব ক্রিয়েট অপশনে। ক্রিয়েট থেকে আমরা চলে আসবো হচ্ছে ইনভেন্টরি মাস্টার্সে। ইনভেন্টরি মাস্টার্স থেকে আমরা স্টক গ্রুপ ক্রিয়েট করব। স্টক গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা আসলাম স্টক গ্রুপে। আমরা চাচ্ছি যে এখানে 2টা স্টক গ্রুপ আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারি। একটা দিতে পারি হচ্ছে ফিনিশ গুডস,
আমরা এটাকে আন্ডার প্রাইমারি রাখবো এবং এখানে নো রেখে এরপরে আমরা এটা অ্যাকসেপ্ট দিয়ে দিব যেভাবে সেভাবে। আর একটা হচ্ছে একটা কলাম হচ্ছে আমরা ফিনিশ গুডস, আর একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস একটা গ্রুপ রাখি। র ম্যাটেরিয়ালস নামে একটা গ্রুপ রাখতেছি এবং এটাকে আমরা প্রাইমারির আন্ডারে রেখে সেভ দিয়ে দিলাম। এই দুইটা গ্রুপ আমরা কিসের ক্রিয়েট করলাম? স্টকের গ্রুপ। এটা কিন্তু আমরা এর আগে যে গ্রুপগুলো ক্রিয়েট করেছিলাম সেটা ছিল কি ক্রিয়েট থেকে এই যে অ্যাকাউন্টিং মাস্টারের গ্রুপ ছিল এটা। আর এখন যে গ্রুপটা ক্রিয়েট করলাম এটা কিন্তু ইনভেন্টরি মাস্টার্সের গ্রুপ। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, কারণ হচ্ছে আপনি যদি স্টক গ্রুপ এসে এই জায়গায় গ্রুপ ক্রিয়েট করেন তাহলে কিন্তু একটা আরেকটার সাথে পাবেন না, খুঁজেই পাবেন না। এজন্য এটা একটু হাইলাইট করে দিলাম আর কি। এরপরে স্টক ক্যাটাগরি থাকতে পারে। দেখা যাচ্ছে যে স্টক ক্যাটাগরি যদি আপনার লাগে তাহলে আপনি এটা ফিনিশ গুডস এর ক্ষেত্রে বা র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যদি আপনার বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক আপনার র ম্যাটেরিয়ালস হয় তাহলে আপনি ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন। তা আপাতত আমরা ক্যাটাগরিতে যাচ্ছি না, পরবর্তীতে আমরা ক্যাটাগরি দেখাবো। আমরা প্রথমত কি করলাম? স্টক গ্রুপ ক্রিয়েট করলাম। দেন আমাদেরকে ক্রিয়েট করতে হবে ইউনিট, অর্থাৎ এটা আমি যেটা তৈরি করব সেটা কিসে কিসে তৈরি হবে। আমরা ইউনিটে যাচ্ছি, যাওয়ার পর এন্টার দিচ্ছি। এখন ইউনিট কোথা থেকে গেলাম সেটা আবার একটু দেখাই। একদম শুরুতে গেটওয়েতে আছে, এরপরে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা এই যে ইনভেন্টরি মাস্টার্স এইখানে ইউনিট এইখানে যাচ্ছি, যাওয়ার পর এন্টার দিচ্ছি। এরপরে আমরা সিম্বলিক যে নেম আছে এই নেমটা আমরা এখানে দিব, ধরেন এটা হচ্ছে কেজি। এন্টার দিলাম। ফর্মাল নেম আমরা এখানে দিতে পারি কেজি, এভাবে কেজিস দিয়ে দিলাম। এবং নাম্বার অফ ডেসিমেল প্লেস আমরা যদি দশমিক দিয়ে এর ভিতরে ধরেন 0.00 বা মানে এটা শূন্যই রাখতেছি, এটা আমাদের দরকার নেই আপাতত। এক্সেপ্ট দিয়ে দিলাম, কেজিতে চলে আসলো একটা। এরপরে আরেকটা আসতে পারে আমাদের পিসিএস, এটা আমাদের একটা সিম্বল থাকতে পারে পিসিএস। এটার ফর্মাল নাম দিলাম পিসিএস এবং এখানেও আমরা ইন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। এরপরে কেজি থাকতে পারে, পিসেস থাকতে পারে, এরপরে হচ্ছে আপনার লিটার থাকতে পারে। সরি, এখানে আমরা এলটিআর দিয়ে দিলাম সংক্ষিপ্ত রূপ, আর লিটার দিলাম আমরা হচ্ছে ডিটেলস নেমটা। এরপরে অ্যাকসেপ্ট দিলাম। চাইলে পরবর্তী সময় আমাদের প্রয়োজন হলে আমরা এখানে আবারও এখানে ইউনিটটা ক্রিয়েট করে নিতে পারবো, অসুবিধা নাই। তো এরপরে আমরা স্কেপ দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তো আমরা এবার আমাদের ধরেন এখানে লোকেশন নামে একটা অপশন আছে। লোকেশন বলতে এখানে বোঝা হচ্ছে গোডাউন, অর্থাৎ যখন আপনি ইনভেন্টরি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার গোডাউন লাগবে। এজন্য বাই ডিফল্ট আপনার সিস্টেমে মেইন লোকেশন নামে একটা গোডাউন ক্রিয়েট করা থাকে। কোন প্রতিষ্ঠানের যদি একটা গোডাউনই থাকে, দেখা যাচ্ছে তার একটা জায়গায় একটা গোডাউনই আছে, সেক্ষেত্রে আপনার আলাদাভাবে গোডাউন ক্রিয়েট করার দরকার নাই। মেইন লোকেশন যে নাম থাকবে ওই নামেই আপনি চাইলে সব বুক হয়ে যাবে। তার মানে এক্সট্রা কোনো গোডাউন ক্রিয়েট করা লাগবে না। আর যদি একাধিক আপনার গোডাউন থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এক জায়গায় 2-3 জায়গা থাকতে পারে, স্টকটা গোডাউন ওয়াইজ আপনি আলাদা আলাদা মেনটেন করতে চান বা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পর এন্টার দিব। এখানে দেখেন, এখানে আমরা যখনই এন্টার দিলাম, দেওয়ার পরেই আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে মেইন লোকেশন এক্সিস্টেড বাই ডিফল্ট ফর দ্য কোম্পানি। অর্থাৎ আপনি চাইলে ওই যে একটা গোডাউন যদি আপনার হয় তাহলে মেইন লোকেশন নামে এটা একদম এক্সিস্টিং কোম্পানিতে কিন্তু ক্রিয়েট করা আছে। ডু ইউ ওয়ান্ট টু অল্টার মেইন লোকেশন ফর ক্রিয়েট এ নিউ লোকেশন? তো সে বলতেছে যে আসলে এটাকে আপনি অল্টার করে নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, নাকি নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন। তো অল্টার দিলে মেইন লোকেশনের নামটা চেঞ্জ হয়ে যাবে, একটা গোডাউন থাকবে। এরপরে ক্রিয়েট নিউ দিলে আপনার মেইন লোকেশনে থাকবে, ক্রিয়েট নিউ দিলে আরেকটা গোডাউনও আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা চাইলে এটাকে অল্টার করে মেইন লোকেশন না দিয়ে আমাদের মেইন গোডাউন লিখে দিতে পারি।
মেইন গোডাউন ধরেন, এটার নামটা দিলাম চেঞ্জ করে মেইন গোডাউন দিয়ে এটাকে আমরা আন্ডার প্রাইমারির আন্ডারে থাকবে, একসেপ্ট করে দিলাম। আমাদের লোকেশনের নামটা শুধুমাত্র আমরা চেঞ্জ করলাম। আর যদি গোডাউন আমাদের একাধিক হয় তখন আবার লোকেশনে যাব, যাওয়ার পরে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যে আমরা এখানে ক্লিক দিলেই এখানে আমরা আরেকটা গোডাউনের নাম দিতে পারবো। তো আপনি যদি দুইটা গোডাউন মেনটেন করেন তখন আপনি যখন পারচেস করতেছেন তখনও আপনার এন্ট্রি দিয়ে দিতে হবে যে আপনি যে পারচেস করতেছেন এটা আপনি কোন গোডাউনে রাখতে চাচ্ছেন। আবার যখন আপনি সেল করবেন তখনও আপনাকে এটা দেখাই দিতে হবে আপনি কোন গোডাউন থেকে প্রোডাক্টটা সেল করতেছেন। কারণ আপনি যদি গোডাউন ওয়াইজ আপনার স্টক মেনটেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যখন আপনার স্টক ইন হচ্ছে তখনও আপনাকে দেখাই দিতে হবে কোন গোডাউন থেকে কোন গোডাউনে আপনার প্রোডাক্টটা রিসিভ হচ্ছে। আর স্টক যখন আউট হবে তখনও আপনাকে দেখাই দিতে হবে যে আপনার কোন গোডাউন থেকে স্টকটা আউট হচ্ছে। তো আপাতত আমরা একটা গোডাউন রাখতেছি, পরবর্তী সময় আমরা আরেকটা গোডাউন ক্রিয়েট করে আমরা আপনাদেরকে ওটা দেখাবো যে একাধিক গোডাউন মেনটেন করার ক্ষেত্রে সিস্টেম কি। তো এটা হচ্ছে লোকেশন। এরপরে আমাদের স্টকের আইটেম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। স্টক আইটেমে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে ঢোকার পরে আমাদের এখানে অপশন দিল যে আমরা কিভাবে আমাদের আইটেমের নাম কি। ধরেন এটা আমাদের একটা প্লাস্টিকের কোনো একটা র মেটেরিয়ালস, আমরা দিতে পারি পিভিসি। কি দিব বলেন, পিভিসি পিভিসি রেজিনই দিলাম ধরেন। এটা একটা র ম্যাটেরিয়ালস ধরেন, এই আইটেমটা আমরা ক্রিয়েট করতেছি, এন্টার দিলাম। এলআইএসটা আমরা ফ্রি রাখতেছি। এলআইএস এর ব্যবহার নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব যেখানে এলআইএস এর আমাদের অনেক সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, তো আমরা একটা একটা আইটেম ক্রিয়েট করতে যে এলআইএস যদি আপনাদের দেখাই এটা আপনারা বুঝবেন না, যার কারণে আমরা এলআইএসটা এখন দেখাচ্ছি না। তবে এটা হচ্ছে কোড। তবে কোডের মাধ্যমে আমাদের অনেক কিছু ট্র্যাকিং করার সিস্টেম আছে বা অনেক কাজ করা যায়। বিশেষ করে আপনার এক্সেলে যখন আমরা কোনো ডাটা এক্সপোর্ট করব, করার পরে সেটাকে আমাদের এক্সেল ডাটার সাথে কোনো সিঙ্ক্রোনাইজ করা অথবা আপনার ভেলুকাপের মাধ্যমে কোড ধরে স্টক অ্যানালাইসিস করা, এই কাজগুলোর ক্ষেত্রে কোডিংটা খুব বেশি কাজে দেয়। যার কারণে কোডিংটা মেনটেন করাটা এটা প্রয়োজনীয় একটা বিষয়, ওটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো। আপাতত আমরা এগিয়ে যাচ্ছি। ধরেন প্রোডাক্টের নাম হচ্ছে পিভিসি রেজিন, এরপর এন্টার দিচ্ছি আন্ডার। এখানে আমরা যেহেতু দুইটা গ্রুপ ক্রিয়েট করেছি, একটা ফিনিশ গুডস একটা র ম্যাটেরিয়ালস, তো রেজিনটা অবশ্যই আমাদের র ম্যাটেরিয়ালস, আমরা এটাকে র ম্যাটেরিয়ালস এর আন্ডারে দিয়ে এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমাদের ইউনিটসটা এবার আমরা দেখাই দিব যে কেজি, আমরা যে তিনটা ইউনিট ক্রিয়েট করেছিলাম সেই তিনটা এখানে শো করতেছে। তো আমরা এখানে কেজিতে মেনটেন করতেছি, আমরা কেজিতে আসলাম। আসার পরে এখানে আমরা নো রেখে এই বিওএমটা আমাদের এখানে প্রয়োজনই নাই, এটাকে আমরা অফ করে দিই। বিওএমটা আমরা পরবর্তী সময় দেখব। এখান থেকে র মেটেরিয়ালস প্লাস কেজি, এরপরে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। আমরা একটা র মেটেরিয়ালস এখানে ক্রিয়েট করলাম, চাইলে আমরা আরো কিছু র মেটেরিয়ালস এখানে ক্রিয়েট করতে পারি। তো আরেকটা দিলাম হচ্ছে পিভিসি এসটিএ, পিভিসি স্টেবিলাইজার একটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা র মেটেরিয়ালস এর আন্ডারে রাখতেছি, এটাও কেজিতে রাখলাম এন্টার দিয়ে। তো এভাবে আমরা র মেটেরিয়াল আন্ডারে দিব, ফিনিশ গুডস এর আন্ডারে দেব। আইটেম গুলো আমরা এখান থেকে ক্রিয়েট করব, এটা হলো বিষয় এই যে স্টক আইটেম থেকে। তো এভাবে আমরা আমাদের স্টক গুলা ক্রিয়েট করব। এবার আমাদেরকে আমরা যদি এবার একটু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসি, কারণ পারচেজ কিন্তু আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের হেড। তো আমরা যাচ্ছি হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। এখানে আমাদের কি আছে, ওপেনিং স্টক আছে, গ্রস প্রফিট এখানে এসে আছে, ক্লোজিং স্টক, এরপরে নেট প্রফিট, এই কয়েকটা জিনিস আছে। তো আমাদেরকে পারচেজের একটা হেড ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। পারচেজের আমরা গ্রুপও ক্রিয়েট করতে পারি,
আবার লেজারও ক্রিয়েট করতে পারি। তো এখানে যদি আপনার পারচেজের অনেকগুলা হেড, আলাদা আলাদা হেড হয়, যেমন র মেটেরিয়ালস পারচেজ, ফিনিশ গুড পারচেজ, এগুলো যদি আলাদা আলাদা আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা পারচেজ গ্রুপের আন্ডারে এগুলো ক্রিয়েট করতে পারি। তো প্রাথমিকভাবে আমরা একটা লেজার ক্রিয়েট করতেছি। এই লেজারটা আমরা এই যে লেজারে যাচ্ছি, এখান থেকে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমাদের লেজারের নামটা দিব হচ্ছে আরএম ইম্পোর্ট। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা গ্রুপে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা পারচেজ নামে একটা গ্রুপ ক্রিয়েট করতেছি। পারচেজ, এবং এটাকে আমরা দিব পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে। পারচেজটা যাবে এই যে পারচেজ অ্যাকাউন্ট, এই যে পারচেজ অ্যাকাউন্ট মেইন হেড, এইটার আন্ডারে যাবে। এরপর ইন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এরপরে আমরা পারচেজটাকে বিভিন্নভাবে এবার আলাদা আলাদা করতে পারবো, যে আমরা যদি র মেটেরিয়ালস এর পারচেজ, লোকাল পারচেজ ইত্যাদি ইত্যাদি আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা এবার যাবো লেজারে। এই যে লেজারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা দিলাম হচ্ছে আর এম, IMPO আর এম ইম্পোর্ট বলতে র মেটেরিয়ালস ইম্পোর্ট শর্ট ফর্ম দিলাম, অথবা আপনি সরাসরি র মেটেরিয়ালস আমরা লিখে দিতে পারি। ম্যাটেরিয়ালস MATE, র মেটেরিয়ালস, আবার তো ভুল হয়ে গেল, র মেটেরিয়ালস ইম্পোর্ট। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা যে পারচেজ নামে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, এই পারচেজের আন্ডারে এই র মেটেরিয়ালস ইম্পোর্ট এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে র মেটেরিয়ালস ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড। যেহেতু র মেটেরিয়ালস, অবশ্যই ইনভেন্টরির ভ্যালুটা এই 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 হেডে ইফেক্ট করবে, এই জন্য আমরা এটা ইয়েস করে দিচ্ছি। আর যদি এটা আমরা নো করে দেই, তখন কিন্তু র মেটেরিয়ালস এর যে ভ্যালুটা এখানে কিন্তু শো করবে না। তো এই জন্য আমরা ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড এটা ইয়েস করে দিব। এরপরে এখানে আমাদের নট অ্যাপ্লিকেবল রাখতেছি, রাখার পরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এগুলা পরবর্তী সময় আমরা দেখব। রাউটিং এগুলা আপাতত আমাদের লাগতেছে না। তো এরপরে হচ্ছে ব্যাংক ডিটেলস, এগুলো আমাদের দরকার নাই। ওপেনিং ব্যালেন্স আমাদের লাগবে না, এন্টার দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাকসেপ্ট দিলাম। তো আমরা কি করলাম, আমরা কিছু আইটেম ক্রিয়েট করলাম, এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে পারচেজের একটা গ্রুপ ক্রিয়েট করলাম, এবং পারচেজের একটা লেজার ক্রিয়েট করলাম। এইবার আমরা আমাদের ব্যালেন্স শিটের যে ফিগারটা, আমরা একটু ডিটেলসে যাই। এলসি ট্রানজিটের আন্ডারে আমাদের টোটাল হলো 61,61,00,000 টাকা আমাদের টোটাল কস্ট হয়েছে যে এলসিটা। এখন তার মানে হচ্ছে যে আমি যদি এই র মেটেরিয়ালসটা 35,000 কেজি অথবা 40,000 কেজি পারচেস করি, তাহলে টোটাল ভ্যালুর সাথে এটা ভাগ করে দিতে হবে, এইটা হলো কথা। 61,61,00,000। আমরা একটু এইবার যেটা হবে, এটা আমাদের লাস্ট এন্ট্রিটা কয় তারিখে ছিল আমরা একটু দেখে আসি। এটা ছিল ডিসেম্বরের 2 তারিখে। এখন যদি আমরা ডিসেম্বরের 2 তারিখেই ভাউচারটা এন্ট্রি দিতে দেই, কারণ হলো যে আমাদের তা না হলে দিতে হবে 31শে ডিসেম্বর এন্ট্রি দিতে হবে, যার কারণে আমরা 2 ডিসেম্বরে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই স্টকটা যখন আমরা এখান থেকে ট্রান্সফার করব, সেটা আমাদের জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা ট্রান্সফার করব। তো এটা সিস্টেমটা হচ্ছে যে আমরা ভাউচারে যাচ্ছি, ভাউচারে যে জার্নালে যাচ্ছি, ডেটটা আমরা দিয়ে দিচ্ছি 2/12/23। দেওয়ার পরে ডেবিট হবে হচ্ছে আমাদের পারচেজ হেড, আর ক্রেডিট হয়ে যাবে এলসি ইন ট্রানজিটের আন্ডারে যে হেডটা ছিল, মানে এলসি নাম্বার, সেটা হবে ক্রেডিট। আমরা এখানে যদি যেটা লেজারটা আমরা পারচেজের আন্ডারে ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আরএম
সরি, র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট ছিল, তাই না? আমরা তো আবার নামটা পরবর্তীতে চেঞ্জ করলাম। তো আমাদের আইটেম নেম ছিল, আমাদের পারচেজের হেড ছিল হচ্ছে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট। তো এইটা আমরা এখানে ডেবিটে দেখাচ্ছি। দেওয়ার পরে যেহেতু আমরা ওই যে মানে ইনভেন্টরির সাথে অ্যালোকেট করে দিলাম, সেই কারণে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনভেন্টরি যোগ করতে হবে। কারণ হলো যে আপনি এটা কিন্তু স্টকের সাথে রিলেটেড। স্টকের সাথে আমরা যখন এটা এন্ট্রি দিছি তখনই কিন্তু আমরা এটা ইফেক্টেড, স্টকের সাথে ইফেক্টেড এটা আমরা দেখাই দিছি। দেওয়ার কারণে কি হয়েছে, আমরা যখন এখানে যাওয়ার পর এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি কি জিনিস কিনে খরচটা করছি সেটা আমাকে এখানে অ্যালোকেট করে দিতে হবে, এখানে আমাকে বলে দিতে হবে। আমরা যদি এখানে আসার পরে স্পেস দেই তখন আমরা দেখবো যে আমরা কি কি র মেটেরিয়ালস এখানে ক্রিয়েট করেছি। তো আমরা পিভিসি রেজিন এবং পিভিসি স্টেবিলাইজার দুইটা আইটেম ক্রিয়েট করেছিলাম। আমরা এখান থেকে যাচ্ছে পিভিসি রেজিনে, এখানে আমাদের টোটাল কোয়ান্টিটি কত ছিল, কত কেজি, ধরেন এখানে আমরা 40,000 কেজি আমাদের টোটাল ছিল। তো আমরা 40,000 লিখলাম। দেওয়ার পরে যদি আমরা ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে এখানে কিন্তু রেট শো করতেছে। আমরা এই যে 61,61,000কে যদি 40 দিয়ে ভাগ দেই, সেই ব্যালেন্সটা বসবে আমাদের এই রেটের অপশনে। তার মানে আমাদের টোটাল যে এলসির কস্টিংটা ছিল, আমরা যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যে আমরা ব্যালেন্স শিটে যাই, যাওয়ার পরে একটু ডিটেলস দেখি, আবার একটু এলসি ইন ট্রানজিটে আসি। আমাদের টোটাল এলসির যে কস্টিং, এই যে এলসি নাম্বার, এই যে ডিবিবিএল এলসির টোটাল কস্টিং ছিল 61,61,000। তার মানে আমরা যে র মেটেরিয়ালস পিভিসি রেজিনটা ইম্পোর্ট করলাম, এটার টোটাল ভ্যালুটা হচ্ছে 61,61,000। ভ্যালুটা কিভাবে হয়েছে, এখানে কিন্তু আমাদের দেশীয় যে খরচ আছে সব খরচ প্লাস হচ্ছে এলসির ভ্যালু সব মিলে কিন্তু আমরা এই কস্টটা এখানে নিয়ে আসছি। তো এই কস্টটাই আমাদের টোটাল যে ইম্পোর্ট আসছে সেই ইম্পোর্টের এগেনস্টে আমরা এখানে দেখিয়ে দিতে হবে, টোটালটা আমাদের কস্টিং এ চলে যাবে। ওই যে আমাকে যিনি প্রশ্ন করেছিলেন যে আমরা যে সিএনএফ কস্টটা এখানে বুক করলাম সেটা কি আইটেম কস্টিং এ যাবে কিনা, এখানে কিন্তু সেটা চলে আসছে। কিভাবে আসছে আমরা দেখেন, ইন্টার দিচ্ছি, আবার ইন্টার দিচ্ছি, আবার এবারে যদি আমরা জার্নাল এন্ট্রিতে যাই, জার্নাল এন্ট্রিতে যাওয়ার পরে দেখতেছি এখানে কিন্তু আমার সিএনএফ কস্টের যে 50,000 টাকা আমরা দিয়েছিলাম ওইটা কিন্তু আমার এই কস্টিং 1,61,000-এর মধ্যে আছে। তার মানে আমরা যত খরচ এখানে ইন্স্যুরেন্স ধরছি, লেবার চার্জ ধরছি, এলসি ওপেনিং চার্জ ধরছি, এলসি রিটায়ারমেন্ট চার্জ ধরছি, এইখানে যতগুলো খরচ আমরা দেখাইছি প্রত্যেকটা খরচই কিন্তু আমার এই 61,61,000-এর মধ্যে আছে। এবং এইটাই যখন আমি টোটাল 61,61,000-কেই আমার ইম্পোর্টেড আইটেমের সাথে কস্টিং করব, তার মানে টোটাল কস্টিং এর মধ্যে আমার এই জিনিসটা দেখাই দিতে হবে। তো দেখানোর জন্য এই জন্য এখানে আবার আসলাম। তো আসার পরে আমরা আবার স্কেপ দিয়ে পিছনে যাচ্ছি, স্কেপ দিয়ে আবার পিছনে আসলাম, আসার পরে আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আবার জার্নালে আসলাম, এখান থেকে র মেটেরিয়ালস ইম্পোর্ট এটাতে আসলাম, আসার পরে এন্টার দিলাম, স্পেস দিলাম, পিভিসি রেজিন এখানে দেখাইলাম, দেখানোর পরে কোয়ান্টিটি যদি আমাদের 40,000 হয়, এরপরে ইন্টার দিলাম। আমরা রেটটা এখানে একটু পরে দিই, আমরা ইন্টার দিচ্ছি, এখানে আবার ইন্টার দিচ্ছি। এখানে যদি আমরা টোটাল ভ্যালুটা বসাই দিই, আমাদের টোটাল ভ্যালু ছিল কত, 61,61,000। টোটাল ভ্যালু বসানোর পরে যদি আমরা ইন্টার দিই, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের অটোমেটিক্যালি রেটটা বসে গেছে। তার মানে হলো যে টোটাল ভ্যালু যদি আমরা এখানে বসাইলে রেটের ঘরে অটোমেটিক্যালি কত করে প্রাইস পড়ছে সে কিন্তু অটো ক্যালকুলেশন করে এটা এখানে নিয়ে নিছে। এবং আমরা যেহেতু পিভিসি রেজিনটা কেজির আন্ডারে ক্রিয়েট করেছিলাম, ইউনিট ছিল কেজি, যার কারণে অটোমেটিক্যালি এখানে আমাদের কেজি চলে আসলো। তো মনে হয় বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি ইন্টার দেই, দেওয়ার পরে এবার ক্রেডিট অপশন যেটা আসছে, এই যে ক্রেডিটে এবার আমরা আবার ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে এখানে কোনটা হবে, আমাদের ব্যালেন্স শিটে যে এলসি নাম্বারের এগেনস্টে সব টাকাটা আমাদের ঢুকানো ছিল ওইটা হবে ক্রেডিট। মানে এটা যখন আমি এখানে নিয়ে আসবো সাথে সাথে আমার ওই এলসি ইন ট্রানজিটের ব্যালেন্স 0 হয়ে যাবে এবং আমার টোটালটা কিন্তু স্টকের মধ্যে চলে আসবে। যদি আমি আমাদের এলসি ছিল হচ্ছে এইটা ডিবিবিএল আর এম এলসি নাম্বার এইটা, এইখানে কিন্তু আমার টোটাল কস্টটা বুক করা ছিল। তো এবার যদি আমি এখানে ইন্টার দেই, দেওয়ার পরে আমার টোটাল ভ্যালুটা এখানে বসে গেল। সেই সাথে আমরা এই জায়গায় যদি কারেন্ট ব্যালেন্স এই অপশনে আমরা দেখি, তো দেখবো যে আমাদের এই ব্যালেন্সটা যখন এখানে ট্রান্সফার হয়ে গেল সাথে সাথে কিন্তু এই জায়গার যে ব্যালেন্সটা সেটা নীল দেখাচ্ছে, অর্থাৎ 0 দেখাচ্ছে। আমরা এই এন্ট্রিটাকে 31শে ডিসেম্বর নিয়ে যাই, 31/12/23 এই ডেটে আমরা এন্ট্রিটা দিচ্ছি।
তো তাহলে আমাদের এই পিরিয়ডের মাঝামাঝি কোনো কিছু থাকলে সেটা আমরা দেখতে পারবো আর কি। তো একই দিনে যদি সব ট্রানজাকশন হয় তাহলে আবার মাঝখানে আমরা যদি লেজারে যাই কোনো কিছু দেখতে পারবো না, যেহেতু এটা ডেবিট ক্রেডিট অলরেডি হয়ে ওখান থেকে ব্যালেন্স নীল হয়ে গেছে, এই জন্য দেখাবে না। তো এই জন্য আমরা ডেটটা একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবার আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা ন্যারেশনে ধরেন এলসি নাম্বার, তারপরে কোন দেশ থেকে আসছে, কত ডলারের ছিল, পার কেজির দাম কত ছিল, ডিটেলসটা আমরা ন্যারেশনে লিখবো, লেখার পরে এন্টার দিয়ে একসেপ্ট দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অনেকগুলো ইফেক্ট করে ফেলছে। আমরা যদি এবার আমাদের ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিটে এসে যদি অল্টার F1 দিয়ে ডিটেলস করি, ডিটেলস করলে আমরা দেখবো যে আমাদের এলসি ইন ট্রানজিট কিন্তু এখন খালি হয়ে গেছে। তার মানে কারেন্ট অ্যাসেটটা কিন্তু আপনার স্থায়ী কোনো জিনিস না, এটা আসবে আবার চলে যাবে, এটা যে কোনো সময় আপ ডাউন করতে থাকবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের কাজ। তো কারেন্ট অ্যাসেটে আমি টাকাটা রাখছিলাম এই কারণে যে আমি যেহেতু এখনো স্টকটা আমার হাতে আসে নাই, এই প্রশ্নগুলো আপনারা অনেকেই মাঝখানে করে ফেলছেন অলরেডি, যে তাহলে এটা কেন কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসবে ইত্যাদি ইত্যাদি। আসলে কমপ্লিট ক্লাস না হওয়া পর্যন্ত এটা বোঝা কঠিন। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে আপনারা ধীর স্থির ভাবে ক্লাসগুলো করতে থাকেন, অনেক প্রশ্নের উত্তর আপনাদের ক্লাসের ভিতরেই আছে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমি তো ইনশাল্লাহ এটা সলভ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো এভাবে আমাদের সিস্টেমটা হচ্ছে মেনটেন করলে আমাদের কি হবে, আমাদের এই যে কারেন্ট অ্যাসেট থেকে আমাদের এলসি ইন ট্রানজিট এবার ফাঁকা হয়ে আমাদের এটা চলে গেছে স্টকে। তো এবার যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, কিবোর্ড থেকে আমরা ইয়াতে আমরা কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাহলে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চলে যেতে পারি, অথবা প্রফিট এন্ড লসে ক্লিক করেও যেতে পারি। তো আমরা গেলাম, যাওয়ার পরে এইখানে আমাদের কিন্তু একটা অবস্থান এখন আর তৈরি হয়ে গেল যে এখানে পারচেজ অ্যাকাউন্টে আমাদের 61,61,000 টাকা দেখাচ্ছে। আমরা যদি ওয়ালটা রেফন দিয়ে এটাকে আবার একটু ডিটেলস করি, ডিটেলস করলে আমরা দেখেন এখানে দেখব যে ওপেনিং স্টকটা এই পিরিয়ডে আমাদের ছিল না, শুধুমাত্র আমরা মাত্রই এটা পারচেজ করলাম। পিরিয়ড চেঞ্জ করলে আবার এটা ওপেনিং স্টক হিসেবে দেখাবে, তো সেটা পরের বিষয়, আমরা দেখাচ্ছি আপাতত যেটা সেটাই দেখি। আমাদের পারচেজ চলে আসছে 61,61,000 টাকা, এবং সেটা আমাদের র মেটেরিয়ালস এর গোডাউনে স্টক হিসেবে দেখাচ্ছে। আর আমরা যতক্ষণ পর্যন্ত র মেটেরিয়ালস ইউজ না করব, সেল না করব, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমাদের এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট। তার মানে হলো যে র মেটেরিয়ালস এর যে অংশটা আপনার হাতে থেকে যাবে, আপনি যে পিরিয়ড পর্যন্ত রিপোর্ট নেবেন ওই পিরিয়ডে এসে আপনার স্টকের যে ভ্যালুটা আপনার কাছে আছে ওটা কিন্তু আপনার কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু প্রফিট এন্ড লসেও আছে, আবার ব্যালেন্স শিটেও আছে। দেখেন আমরা যদি এবার ব্যালেন্স শিটে যাই, এই যে ব্যালেন্স শিটে যাচ্ছি, এরপরে আমরা ওয়ালটা রেফন দিয়ে ডিটেলস করতেছি, দেন আমরা এখানে যদি আসি যে কারেন্ট অ্যাসেটের আন্দাজে এই যে ক্লোজিং স্টকে কিন্তু আমাদের 61,61,000 টাকা শো করতেছে। আমরা যদি ক্লোজিং স্টকে এবার এন্টার দিয়ে ভিতরে ঢুকে আমরা দেখবো র মেটেরিয়ালস আমাদের 61,61,000 টাকা আছে। এরপরে যদি আবার আমরা এন্টার দিই তখন আমরা দেখবো কি আছে, পিভিসি রেজিন আছে, কত আছে, 40,000 কেজি। তো আমরা কস্টিং কত ছিল, 154 টাকা 03 পয়সা, এবং টোটাল ভ্যালু হচ্ছে এইটা। তো এই হলো বিষয়। তো এখন যখন আমি একটা পিরিয়ডে সেল করব, ওই সেলটা বাদ দিয়ে যে ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের হেডে শো করবে। তো এই ছিল মোটামুটি আমাদের ইম্পোর্ট রিলেটেড। এখন যদি আপনার এরকম আরো 10-20টা আইটেম আপনার ইম্পোর্ট করা লাগে, আপনি একই সিস্টেমে একই প্রসেসে ইম্পোর্ট করবেন এবং র মেটেরিয়ালস এর আইটেম ক্রিয়েট করবেন, এবং সেখানে আপনি এন্ট্রি দিবেন, কস্টিং করবেন। আমি কিন্তু কস্টিং সহ মোটামুটি ডিটেলসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কিভাবে কস্টিং করতে পারি, যেটা সিস্টেমে আছে সেই অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এরপরে আমাদের স্টকে এটা চলে আসলো। তো এখন ধরেন আমরা দেশীয় মার্কেটে বা দেশীয় বাজারে এমন হইতে পারে যে একটা প্রতিষ্ঠান তার হচ্ছে পিভিসি কোন একটা আইটেম যখন আপনার প্লাস্টিকের আইটেম তৈরি করবে তখন কিন্তু আরো অনেক ধরনের ম্যাটেরিয়ালস লাগে, র মেটেরিয়ালস। তার মধ্যে হইতে পারে যে কিছু আইটেম সে ইম্পোর্ট করে, আবার সে কিছু আইটেম হচ্ছে লোকাল পারচেস করে, দুই ধরনেরই থাকতে পারে। আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত র মেটেরিয়ালস ইম্পোর্টের বিষয়টা দেখাইছি। তো এখন আমরা একটু দেখি যে লোকাল মার্কেট থেকে যদি আমরা কিছু র মেটেরিয়ালস পারচেস করতে চাই তাহলে আমরা কিভাবে করব।
এরপরে কিন্তু আপনাদের আরো অনেক বিষয় আছে। এটা কিন্তু আমরা ধাপে ধাপে আগাচ্ছি এবং একটা কমপ্লিট কোম্পানি, সেটা হতে পারে ম্যানুফ্যাকচারার কোম্পানি, হতে পারে ট্রেডিং কোম্পানি, সব প্রসেস আপনাদের একসাথে দেখিয়ে ইনশাল্লাহ শেষ করা হবে। তো এখন আমরা যাব, আমরা কিন্তু ওই যে ফিক্সড অ্যাসেটে একটা দেখাইছিলাম ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট রিলেটেড, আর একটা দেখাইছিলাম হচ্ছে ফার্নিচার ফিক্সচার, যেটা আমরা লোকাল পারচেজ করলাম, দুইটাই কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখন আমরা র মেটেরিয়ালসে শুধুমাত্র দেখালাম ইম্পোর্টেডটা, এবার আমরা একটু লোকাল পারচেজ থেকেও ঘুরে আসি যে কিভাবে আমরা লোকাল পারচেজটা করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমত আমার লাগবে যে আমাদের কি কি র মেটেরিয়ালস আমার ইয়ার জন্য, প্রোডাকশনের জন্য আমরা পারচেজ করে থাকি, সেগুলো আমাদের সবগুলো লাগবে। তো সেজন্য আমরা এখানে আরো কিছু র মেটেরিয়ালস এর আইটেম ক্রিয়েট করতে পারি। আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা স্টক আইটেমে যাচ্ছি, আর যাওয়ার পরে এখানে আমরা আরো কিছু র মেটেরিয়ালস দিয়ে দিতে পারি। ধরেন এটা আমরা দিচ্ছি স্টেরিক অ্যাসিড একটা আইটেম, ধরেন এটা আমরা দিলাম, এন্টার দিলাম। এরপরে আন্ডার আন্ডার দিচ্ছি আমরা র মেটেরিয়ালস। এরপরে হচ্ছে এটা ধরেন যে বোতল, এমন হইতে পারে না যে এটা হচ্ছে বোতল বা ক্যান, তো সেটার জন্য আমরা, অথবা লিটার, তো যদি আমাদের অন্য কোনো কিছু হয় তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটে যেতে পারি, যাওয়ার পর এন্টার দিব, এখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা আপাতত নাম চেঞ্জ বলতে নতুন কিছু ঢুকাইতে হইলে আমরা এখানে ক্রিয়েট অপশনে যাই, তারপরে আমরা এটা দেখাবো। আর এরপরে যদি লিটার হয় আমরা এখান থেকে লিটার দিয়ে দিতে পারি, এখানে লিটার দিলাম, দেওয়ার পরে এন্টার দিয়ে স্টারিক অ্যাসিড এই আইটেমটা ইয়া করে দিলাম। তারপরে হচ্ছে আপনার আরেকটা দিলাম হচ্ছে পিভিসি, পিভিসি কম্পাউন্ড একটা আমরা দিচ্ছি। এরপরে এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস, এটা আমরা কেজিতে নিলাম, নেয়ার পরে এন্টার দিয়ে, এরপরে আমরা এন্টার দিয়ে এরপরে সেভ করে দিলাম। আমাদের এখন যে কটা র মেটেরিয়ালস আছে এই কটা নিয়ে আমরা আপাতত কাজ করি। এখন ধরেন যে বাকি যে আইটেমগুলো আছে, কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমরা লোকাল পারচেজ করি, বাংলাদেশে একটা প্রতিষ্ঠান যারা এই র মেটেরিয়ালস গুলা সেল করে, তাদের থেকে আমরা পারচেজ করে আমাদের গোডাউনে নিয়ে আসবো। তো এটার প্রসিডিউরটা আমরা একটু দেখব। সেজন্য আমাদেরকে আরো কিছু জিনিস মেইনটেইন করে তারপরে আসতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে যখন আমরা ভেন্ডর ক্রিয়েট করব, ভেন্ডর মানে হচ্ছে যে যার থেকে আমরা পারচেজ করি, ঠিক আছে, সে হচ্ছে আমাদের ভেন্ডর। আর যার কাছে আমরা সেল করি সে হচ্ছে আমাদের পার্টি। ভেন্ডর ক্রিয়েট করতে আমাদের সানডি ক্রেডিটরস এর আন্ডারে, আর পার্টি ক্রিয়েট করতে হয় সানডি ডেটার্স এর আন্ডারে। ঠিক আছে, ভেন্ডরস মানে হচ্ছে পেয়েবল, যার কাছে আমি দেনা থাকি, সে যখন আমি তার থেকে কোনো প্রোডাক্ট কিনি, কেনার সাথে আমার স্টকে আসে, তখন তার কাছে আমার কাছে তার একটা পেয়েবল ক্রিয়েট হয়, আমি দেনা হয়ে যাই। আবার তাৎক্ষণিকভাবে টাকা আমি দিয়ে দিলে এটা আমার দেনা ক্লিয়ার হয়ে গেল। এই জন্য যখন কোনো ভেন্ডর ক্রিয়েট করব তখন আমরা ক্রিয়েট করব হচ্ছে সানডি ক্রেডিটরস এর আন্ডারে। তো এই এতটুকু জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলেই হবে যে ভেন্ডর বা যাদের থেকে আমরা প্রোডাক্ট পারচেস করব তারা হচ্ছে সানডি ক্রেডিটরস, আর যারা পার্টি যাদের কাছে আমরা সেল করব তারা হচ্ছে সানডি ডেটার্স। তো আমরা আগে একটা ভেন্ডর ক্রিয়েট করে আসি, আমরা ক্রিয়েট অপশনে যাচ্ছি, এখান থেকে আমরা চলে আসতেছি লেজার অপশনে। লেজার থেকে এখানে আমরা ধরেন একটা কোম্পানির নাম লিখতেছি, নাম হচ্ছে বিসমিল্লাহ, এরকম নাম তো বেশি থাকে এই জন্য নামটা দিলাম আর কি, বিসমিল্লাহ ট্রেডার্স বা যাই হোক আর কি, একটা পার্টি যে হচ্ছে আমাদেরকে র মেটেরিয়ালস এর এই আইটেমগুলো, আমাদের প্রোডাকশনে যে যে জিনিসগুলো লাগে সে আমাদেরকে সাপ্লাই দেয়। তো আমরা তার নামটা ক্রিয়েট করলাম, এন্টার দিলাম। এরপরে আন্ডারে এসে আমরা এইখানে দিয়ে হচ্ছে সানড্রি ক্রেডিটরস, সানড্রি ক্রেডিটরস দিয়ে এন্টার দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্পেসিফাই ক্রেডিট লিমিট, এইগুলো নিয়ে আমরা পরবর্তী সময় কথা বলবো। ক্রেডিট লিমিটের আরো অনেক বিষয় আছে। তারপর ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড, এটা আমাদের দরকার নাই, এন্টার দিয়ে আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল রেখে যেভাবে আছে এভাবে রেখে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তো আমাদের একজন ভেন্ডর ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদেরকে আমরা যে পারচেজের একটা হেড ক্রিয়েট করেছি, সেটা ছিল কি,
RM ইম্পোর্ট, ঠিক না? তো এখন এটা যদি লোকাল পারচেজ হয় তাহলে আমাদের লোকাল পারচেজের হিসাবটা আলাদা রাখা উচিত। তো সেজন্য আমরা লোকাল পারচেজের জন্য আলাদা আরেকটা লেজার ক্রিয়েট করে আসব পারচেজের আন্ডারে। তো আমরা যাচ্ছি ক্রিয়েট অপশনে এবং এখান থেকে আমরা যাচ্ছি লেজারে। লেজার থেকে আমরা এখান থেকে দিলাম লোকাল পারচেজ দিয়ে আমরা এন্টার দিচ্ছি। এরপরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা লোকাল পারচেজটা যাবে পারচেজের আন্ডারে, এই পারচেজের আন্ডারে। আর এই পারচেজটা আছে এই পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে, ঠিক আছে? এই জন্য উপরের পারচেজের আন্ডারে আমরা দিচ্ছি। দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এইটা লোকাল পারচেজ আমাদের স্টকের সাথে হিট করবে। আমরা এটাকে ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড এটা ইয়েস রাখলাম। রাখার পরে আমরা এন্টার দিচ্ছি। এরপরে যেভাবে অবস্থা আছে সেভাবে রেখে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তো আমাদের দুইটা জিনিস ক্রিয়েট হলো, একটা হচ্ছে সানডে ক্রেডিটরস এর আন্ডারে আমরা একজন ভেন্ডর ক্রিয়েট করলাম, আর দ্বিতীয়ত হলো যে পারচেজের হেডে আমরা আরেকটা পারচেজ হেড ক্রিয়েট করলাম, যাতে আমরা ইম্পোর্টে কত টাকা ইম্পোর্ট করেছি আর কত টাকা লোকাল পারচেজ করেছি সেই জিনিসটা আমরা রিপোর্টে গেলে সহজেই সাবমিট করতে পারবো। যখন ম্যানেজমেন্ট রিপোর্ট চাবে যে আমাদের টোটাল লোকাল পারচেজ কত ছিল, কিন্তু আমি যদি একটা পারচেজ হেড ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমি এখানে তার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে প্রচুর পরিমাণে মানে প্রথমত মাথা গরম হয়ে যেত, এরপরে খুঁজে খুঁজে কেমনে হিসাবটা দিব যে কত টাকা আমরা লোকাল পারচেজ করেছি পাইতে কিন্তু আমাদের কষ্ট হইতো। আর যখনই আমি পারচেজের আন্ডারে দুইটা লেজার ক্রিয়েট করে ফেললাম, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে লোকাল পারচেজ, তখন কিন্তু আমাদের এই জিনিসটা যে কোনো রিপোর্ট সাবমিট করা আমাদের জন্য সহজ হয়ে গেল। চাইলেই আমি এখান থেকে দুইটা লেজারে ঢুকে আলাদাভাবে আমি কিন্তু রিপোর্ট দিয়ে দিতে পারবো। এই জন্য আমরা আলাদা আলাদা এখানে পারচেজের হেড ক্রিয়েট করলাম। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে পারচেজ এন্ট্রি দিতে হবে। তো পারচেজ এন্ট্রির ক্ষেত্রে অনেকগুলা কথা আছে, সেই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। কারণ হলো যে এই কাজটা প্রতিষ্ঠানের পারচেজটা কিন্তু আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে প্রকিউরমেন্ট সেকশন থাকে, প্রকিউরমেন্টের কাজই কিন্তু পারচেজ করা, এবং তারা এই সিস্টেমগুলো মেনটেন করে পারচেজ করবে, এটা হচ্ছে প্রকিউরমেন্টের কাজ। আর অ্যাকাউন্টস কিন্তু এটা মনিটরিং করবে এবং অ্যাকাউন্টস এটাকে ঠিকভাবে বুঝাই দিবে যে এইভাবে কাজটা করতে হবে। তো এজন্য কাজটা আমরা প্রথমত যাচ্ছি ভাউচার অপশনে। ভাউচারে যাওয়ার পরে আমাদেরকে ব্যবহার করতে হবে এই যে ভাউচার অপশন। দেখেন আমরা এই যে ভাউচারে আসছি, ভাউচারের এই যে সাইডে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে দেখব যে রিসিপ্ট নোট এবং পারচেজ, এরপরে হলো পারচেজ, তিনটে ভাউচার আছে। বাট এই দুইটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আপনি চাইলে এই যে এটা ক্লিক করতে পারবেন না, শুধু পারচেজটা করলে পারচেজ হয়ে যাবে। বাট পারচেজে আপনি যদি এই সাইডে ক্লিক করেন আপনি আর কোনো তথ্য পাচ্ছেন না। আমরা সেলসে আসি, এবার পারচেজে এখানে আসতেছি, এগুলা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। প্রথমত আমাদের এই দুইটা হেড অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে এখানে বের হইতে হবে। বের হয়ে আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমরা যাব অল্টার অপশনে। অল্টার থেকে আমরা এখানে আসব ভাউচার টাইপে, এই যে ভাউচার টাইপ, ভাউচার টাইপ থেকে আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে এইখানে দেখি যে আমাদের যে রিকোয়ার্ড যে ভাউচার সেটা কোথায় আছে। আমাদের একটা ছিল পারচেজ অর্ডার, এই হচ্ছে পারচেজ অর্ডার। আমরা এখানে ঢুকতেছি, পারচেজ অর্ডারে ঢুকলাম, ঢোকার পরে এরপরে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে অ্যালাইস আমরা দিচ্ছি না, ইন্টার দিলাম। এরপরে এখানে আমাদের দেখাচ্ছে কি এটা হচ্ছে শর্ট নেম, এটা PURC অর্ডার এইভাবে লিখছে আর কি, শর্ট নেম আর কি এটা। এরপরে আমরা নিচের অপশনে আসবো, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ। এটা আমাদের নো আছে, এই কারণে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা যদি আমরা ইয়েস করে দিয়ে আমরা ইন্টার দেই তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এরপরে যেটা আমাদের অপশন আছে সেটা হচ্ছে মেথড অফ ভাউচার নাম্বারিং। ভাউচার, প্রত্যেকটা ভাউচারের অটোমেটিক একটা নাম্বার পড়ে, তো এটাকে আমরা কিভাবে মেনটেন করতে চাচ্ছি সেটা আমাদের এখানে চাচ্ছে। অটোমেটিক মানে হচ্ছে নাম্বারটা অটোমেটিক সিস্টেমে আসবে, আপনার এখানে কোনো হাতও দিতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আর এটা হচ্ছে অটোমেটিক ম্যানুয়াল, মানে হচ্ছে যে চাইলে আপনি নাম্বারটাকে এডিট করতে পারবেন, আর
নাম্বারটা অটোমেটিক্যালি একের পরে 2 2 এর পরে 3 এভাবেই আসবে। চাইলে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এরপর ম্যানুয়াল দিলে আপনার ওখানে কিছুই আসবে না, টোটালটাই আপনার লিখে দিতে হবে। এখানে আপনার নিউমেরিক নাম্বার দুটোই ব্যবহার করতে পারবেন। তারপরে মাল্টি ইউজার অটো, এটা দ্বারা বোঝাই হচ্ছে যে যখন এই টালিটা মাল্টি ইউজার হয়, এখানে 4-5 জন বা 10 জন একসাথে কাজ করে, তো দেখা যাচ্ছে একই সাথে 10 জন কাজ করতেছে, ওই সিরিয়ালে সর্বশেষ যে একজন দেখা যাচ্ছে যে 10 মিনিট ধরে একটা ভাউচার আগে বানাইছে, দেখা যাচ্ছে আইটেম হচ্ছে 50টা আইটেম এন্ট্রি দিতে তার তো 10-15 মিনিট সময় লাগবে। তো দেওয়ার এর মাঝে আরেকজন ঢুকছে, এর যখন সে শুরু করছে দেখা যাচ্ছে এখানে তার ভাউচার নাম্বারটা আছে 25। এখন কি করছে, আরেকজন ঢুইকে আরেকটা ওই পারচেজ এন্ট্রি দিয়ে ফেলছে। তো ওই 21 নাম্বারটা কি করবে, এর এখান থেকে না নিয়ে পরবর্তীতে যে ঢুইকে আগে এন্টার দিয়ে সেভ দিয়ে চলে গেছে, মানে এন্ট্রি কমপ্লিট করে ফেলছে, তার এইখানে নাম্বারটা নিয়ে নিবে। আর এইখানে ওই 25 দেখাবে, এরপরে এন্টার দিবেন, দেখাবে ভাউচার ডাবল, এটা দেখাবে। দেখানোর পরে আবার বেরিয়ে এসে আবার ঢুকবেন, তখন আপনার পরবর্তী নাম্বারটা নিবে। এটা হচ্ছে মাল্টি ইউজারে একটা প্রবলেম, এভাবে আর কি নেয় আর কি। তো এটা এখন আমরা কিভাবে দিতে চাচ্ছি, অটোমেটিক রাখতে পারে অথবা মাল্টি ইউজার অটো এভাবে দিতে পারে, যেভাবে চাই ওইভাবে দিয়ে আমরা করতে পারি। আমরা ধরেন এখানে অটোমেটিক দিচ্ছি, দেওয়ার পরে এখানে যেভাবে আছে এগুলো আমরা পরবর্তী সময় আরো বেশ কিছু কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী সময় এগুলো দেখবো যে ভাউচারের কি কি বিষয় এখানে আছে। এরপরে এন্টার দিয়ে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম, আমাদের পারচেজ অর্ডার ভাউচারটা অ্যাক্টিভ হয়ে গেল। আরেকটা বিষয় ছিল আমাদের, সেটা হচ্ছে রিসিপ্ট নোট। তো এই রিসিপ্ট নোট ভাউচারটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমরা রিসিপ্ট নোটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে এসে আমরা এটাকে ইয়েস করে দিচ্ছি এবং এটাকে অটোমেটিক অথবা অটোমেটিক ওভার রেখে এন্টার দিয়ে সেভ করে দিলাম। এবার যদি আমি ভাউচারে আসি, কিবোর্ড থেকে ভাউচার প্রেস করতেছি এবং পারচেজ, এখানে যদি আমরা এবার এই পয়েন্টে ক্লিক করি তখন দেখবো যে আমাদের পারচেজ অর্ডার, রিসিপ্ট নোট, পারচেজ তিনটে অপশনই অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ করা তো আমরা বুঝলাম যে কিভাবে আমাদের কোনো ইনঅ্যাক্টিভ কোনো ভাউচার কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি, সেটা আমি আপনাদের দেখালাম। অন্য কোনো ভাউচারও যদি আপনাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা প্রয়োজন হয়, তা আমরা একই প্রসেসে আমাদেরকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হবে। তো এখন আমরা আপনাদের সামনে একটু ব্রিফ করতে চাচ্ছি যে আসলে পারচেজের যে এই যে তিনটা ধাপ, এটা কেন বা কিভাবে। আপনার যখন পারচেজ অর্ডার বলতে বোঝায় যে আপনি যে আইটেমগুলো পারচেজ করতে চাচ্ছেন, এই আইটেমগুলো আপনি এন্ট্রি দিয়ে টাকা পয়সার হিসাব দিয়ে টোটালটার আপনি একটা রেকর্ড তৈরি করলেন। এখানে দেখলেন যে টোটাল কত টাকা আসছে, আপনি নাম্বার টাম্বার দিলেন, দেওয়ার পরে এইটাকে পারচেজ অর্ডারটাকে রেডি করলেন। রেডি করার পরে এখানে আপনি সেভ করে দিলেন। সেভ করার সাথে সাথে আপনার টালিতে যেটা হবে সেটা হলো যে এটা আপনার কোনো স্টকেও হিট করবে না, আপনার প্রফিট এন্ড লসেও হিট করবে না, আপনার কোনো জায়গায় এটা হিট করবে না, কিন্তু একটা রেকর্ড হিসেবে এটা থাকবে যে আপনি এখানে একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করেছিলেন। তো তারপরে আপনি যখন পারচেজ অর্ডারটা, যেটা মেইন সিস্টেম আর কি, পারচেজ অর্ডার আপনি রেডি করলেন, আপনি বুঝলেন যে আপনার আইটেমের টোটাল দাম কত হয়েছে। তারপরে আপনি এই পারচেজ অর্ডারটাকে আপনার যে সাপ্লায়ার আছে, যিনি আপনাকে প্রোডাক্টটা দিবেন, তাকে আপনি দিলেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে। তো সে কি করবে, এই প্রোডাক্টটার বেসিসে সে তার ওইখানে আবার সেলস অর্ডার নামে আর একটা ভাউচার ক্রিয়েট করবে। সেটা আমরা এখানে যখন সেলসে যাব তখন আমরা আপনাদেরকে এই বিষয়টা আরো ডিটেলস বোঝানো হবে। তো আমরা পারচেজের বিষয়টা আগে প্রথমে বুঝি যে পারচেজ অর্ডার যখন ক্রিয়েট হবে, পারচেজ অর্ডারের কোনো ব্যালেন্স, কোনো ভ্যালু, কোনো স্টক, এর কোনো কিছুই আমাদের স্টকে হিট করবে না। এরপরে যখন আপনার সাপ্লায়ার যে আপনাকে প্রোডাক্টটা দিবে, সে মালামাল দিয়ে যখন আপনার গোডাউনে পাঠায় দিবে এবং গোডাউন থেকে যখন আপনার বলবে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা রিসিভ করছি, তখন সে রিসিভের যে রিসিভ চালান বা রিসিভের যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা দেখে এই পারচেজ নোটটাকে কনভার্ট করবে রিসিপ্ট নোটে। পারচেজটাকে যখন আপনার গোডাউনে রিসিভ হবে তখনই কিন্তু এই পারচেজ অর্ডার রিসিপ্ট নোটে ট্রান্সফার হয়ে যাবে। জাস্ট এইটাই চেঞ্জ হয়ে রিসিপ্ট নোট হবে। এবং যখন পার্টি আপনাকে বিল সাবমিট করবে ফাইনালি, যে এই হচ্ছে তোমার বিল, তারপরে আপনি রিসিপ্ট নোটে যে টাকা আছে সেইটার বেসিসে আপনি রিসিপ্ট নোটটাকে কনভার্ট করবেন পারচেজ ভাউচারে। তো
তখন আপনার কি হবে, রিসিপ্ট নোট যখন আপনি তৈরি করবেন, রিসিপ্ট নোট তৈরি করার সাথে সাথে আপনার এখানে কিন্তু স্টকে এটা হিট করবে, স্টকের ভিতরে চলে আসবে, এবং এটা আপনি যতক্ষণ পর্যন্ত পারচেজ না করবেন এটা হচ্ছে আন্ডার প্রসেসিং এর মধ্যে দেখাবে। ঠিক আছে, যে এই বিলটা আপনি মাল রিসিভ করে পাইছেন, আপনার স্টকে কিন্তু ইন হয়ে যাবে, স্টকের ভিতরে মাল দেখাবে। আপনি চাইলে এবার স্টক থেকে মাল সেলও করতে পারবেন, কিন্তু পারচেজ করে আপনি পারচেজ অর্ডার করেছেন তখন কিন্তু আপনার স্টকে হিট করে নেই, কিন্তু যখনই আপনি রিসিপ্ট নোটে ট্রান্সফার করছেন তখনই কিন্তু আপনার এটা ইয়াতে চলে আসছে, আপনার হচ্ছে স্টকে চলে আসছে। বাট পার্টির যে পেয়েবলটা, এই পেয়েবলটা তখনও ক্রিয়েট হয় নাই, শুধুমাত্র আপনার স্টকে হিট করেছে। আর পার্টি পেয়েবলের ক্ষেত্রে আপনাকে ওই যে পেন্ডিং দেখাবে যে আপনার এই প্রসেসিং এ কমপ্লিট হয় নাই, অর্থাৎ এই কাজটা এখনো ক্লোজ হয় নাই। ক্লোজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পেন্ডিং এর ভিতরে এটা দেখাবে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো, এই জন্য বলছি যেখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন সবাই। আপনার কোন একটা পারচেজ অর্ডার, আপনি তৈরি করেছেন, এর ভিত্তিতে আপনার কিন্তু 5টা রিসিপ্ট নোট হতে পারে। কিভাবে? আপনি একটা পার্টির কাছে একটা বড় মাপের পারচেজ অর্ডার দিলেন যে আমার এইটা 5,000 পিস করে লাগবে, কিন্তু সাপ্লায়ার বললো যে আমি এটা 1,000, এটা 2,000, এটা 3,000 পিস দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। সে কি করলো, আপনি বললেন যে ঠিক আছে তাহলে তোমার কাছে যা আছে সেটাই পাঠাও। এখন যখন সে আপনার ডেলিভারি চালান দিয়ে আপনার গোডাউনে মাল দিছে, মাল দেওয়ার সময় কি করছে, রিসিপ্ট নোট যেটা আপনি দেখছেন সেটা কি দেখছেন, যে আপনার পারচেজ অর্ডারে যে মাল ছিল তার 4 ভাগের 1 ভাগ আপনাকে এন্ট্রি পেমেন্ট মানে প্রোডাক্ট ডেলিভারি দিছে। তখন আপনি পারচেজ অর্ডারের এগেনস্টে রিসিপ্ট নোট ততটুকু করবেন যতটুকু আপনি গোডাউনে রিসিভ করেছেন, বাকিটা আপনার পারচেজ অর্ডারে পেন্ডিং হিসেবে দেখাবে, আর বাকিটা আপনার গোডাউনে ঢুকে যাবে। আমরা যখন প্রপারলি এখানে এন্ট্রি করব তখন বিষয়টা আরো আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমরা যখন ভাউচার এন্ট্রি করব তখন, তো প্রাথমিকভাবে এতটুকু জেনে রাখেন, তাহলে পরবর্তী সময় যখন আমরা এন্ট্রি করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার এমনও হইতে পারে যে আপনি যখন রিসিপ্ট নোট, অর্থাৎ গোডাউনে যে রিসিপ্টটা করা হয়েছে, এইটাকেও আপনি চাইলে কোনো কারণে যদি এমন হয় যে পারচেজে আপনার 2-3টা বিল করা লাগতেছে, সেটা আপনি করতে পারেন। তবে রিসিপ্ট নোট থেকে পারচেজটা সবসময় চেষ্টা করা উচিত যে রিসিপ্ট নোট আর পারচেজ এটাকে এক রাখা যাতে যায়, কারণ আপনি গোডাউনে যে মালটা পাইছেন ওইটাই তো আপনি বিল করবেন, এটাই স্বাভাবিক। যদি কখনো এরকম হয় যে একটা রিসিপ্ট নোটের এখানে একাধিক পারচেজ অর্ডার করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু করা যাবে। তো এটা হচ্ছে মূলত সিস্টেম পারচেজের। তো প্রথমত হচ্ছে পারচেজ অর্ডার ক্রিয়েট হবে, এবং পারচেজ অর্ডার যখন ক্রিয়েট হবে তো একটা নাম্বার থাকবে, এটা ডাটা টোটালটা আপনার কাছে থাকবে, বাট এটা আমাদের স্টকে কোনো হিট করবে না। এখান থেকে একটা পারচেজ অর্ডারে আপনার এগেনস্টে আপনার একাধিক রিসিপ্ট নোট হতে পারে। যখন মাল আপনার গোডাউনে রিসিভ হবে তখন এটা আপনার রিসিপ্ট নোটে ট্রান্সফার হবে, এবং রিসিপ্ট নোট থেকে আপনার যখন পার্টি আপনাকে বিল সাবমিট করবে তখন আপনি এটাকে রিসিপ্ট নোটটাকে পারচেজে কনভার্ট করবেন। এটা হচ্ছে মূলত পারচেজ বা প্রকিউরমেন্টের মেইন সিস্টেম বা মূল সিস্টেম, বা এই সিস্টেমে মেইনটেইন করে। তো এখন অনেকের প্রশ্ন এরকম থাকতে পারে যে আমি কি পারচেজ অর্ডার ছাড়া শুধুমাত্র পারচেজ ভাউচারে আমরা করতে পারবো কিনা। দেখা যাচ্ছে যে আমার এত সিস্টেম নাই, মাল যা আসে সব আমার ডাইরেক্ট গোডাউনে ঢুকে যায়, একদম বিল, আমার এই কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে ভাউচার 2টা যে অ্যাক্টিভ করেছি, ওখানে আমাদের ইনঅ্যাক্টিভ রেখে শুধু পারচেজ ভাউচারের মাধ্যমে মেইনটেইন করতে পারবো। তার মানে পসিবল, সম্ভব। তো যাই হোক, তবে ফুল সিস্টেম যেটা বা মেইন সিস্টেম যেটা, সেই সিস্টেমটা আপনাদের সাথে ডিসকাস করলাম। তো এখন আমরা একটু পারচেজ অর্ডারে যাব। এখন এই যে এখান থেকে পারচেজ অর্ডারে ক্লিক করতেছি, করার পরে আমাদের এইখানে পারচেজ অর্ডার চলে আসলো। পারচেজ অর্ডারের একটা নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমাদের থেকে দিতে হবে। পারচেজ অর্ডারটা প্রথমত আমরাই ক্রিয়েট করব, যার কারণে এই নাম্বারটা আমাদের কাছে ডাটা তথ্য থাকবে। তো সেজন্য আমরা এই নাম্বারটা আমাদের এখানে থাকবে। আমাদের এখানে নাম্বার দেখাচ্ছে 1, আপনি চাইলে এখানে এডিট করে দিতে পারেন। ওই যে এখানে কার্চার ইয়া করতেছে, তো আমরা এখানে 101 করে দিতে পারি। দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে অর্ডার নাম্বারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটাতে এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে চেঞ্জ করে দিলাম। তো 101 ধরেন আমাদের হচ্ছে পারচেজ অর্ডার নাম্বার। এরপরে আমরা আসলাম পার্টি, যে পার্টিটা আমরা একটু আগে সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে ক্রিয়েট করে এসেছিলাম, মনে হয় আপনাদের মনে আছে, ছিল হচ্ছে বিসমিল্লাহ ট্রেডার্স নামে। আমরা সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে একটা
আপনার ক্রিয়েট করেছিলাম, ভেন্ডর ক্রিয়েট করেছিলাম। আমরা যদি এখানে স্পেস বার চাপি তাহলে আমাদের এখানে যে লেজার গুলো আছে সব লেজার গুলো এখানে শো করবে, সবগুলো লেজারই শো করবে। তো আমরা এখান থেকে এই যে বিসমিল্লাহ ট্রেডার্স এটা আমরা দিচ্ছি, নিয়ে নিচ্ছি, এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে ওই বিসমিল্লাহ ট্রেডার বা এই যে অর্ডারের যে ডিটেলস, এই ডিটেলস গুলো আমাদের এখানে যদি ফিল আপ করে দেই, তাহলে পরবর্তী যখন আমরা এটাকে রিসিপ্ট নোটে ট্রান্সফার করব বা বিলে ট্রান্সফার করব, এখান থেকে অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে নিয়ে যাবে। তো এখানে আমাদের অর্ডার ডিটেলস এর মধ্যে কি কি আছে, মোড, টার্মস অফ পেমেন্ট, পেমেন্টটা তারা চেকই করবে। আমরা চেক দিয়ে দিলাম। আদার রেফারেন্স, এখানে যদি কোনো তথ্য দিতে চান সেই তথ্য আমরা দিয়ে দিতে পারি। ধরেন আমরা রেফারেন্সে লিখে দিলাম, তাহলে ওই জায়গাটাতে রেফারেন্স লেখা আসবে। তো রেফারেন্স তো হবে না, রেফারেন্সে যদি কোনো ব্যক্তির নাম লিখতে চান, তো সেই ব্যক্তি অথবা এই অর্ডারটা কার মাধ্যমে পেয়েছেন তার নামটা থাকতে পারে। এটা আসলে ডিপেন্ড করে যে আসলে আপনি এখানে কি রাখতে চাচ্ছেন। একটা তথ্য এখানে আপনি দিতে পারবেন যেটা পরবর্তী সময় আপনি রিসিপ্ট নোট তারপরে হচ্ছে পারচেজের ভিতরে দেখতে পারবেন আর কি। তো এখানে ধরেন যে মিস্টার মিস্টার বাদল নামে একটা রেফারেন্স হিসেবে আমরা দিয়ে দিলাম এক ব্যক্তির নাম, যে হয়তো এই চালানটা তৈরি করছে, এমনও হইতে পারে যে এটা তৈরি করছে। আপনি এটা দিয়ে দিলেন, তাহলে বুঝতে পারলেন যে এটা কে তৈরি করছিল, কোনো কারণে এটা প্রয়োজন হতে পারে। আর যদি আপনি এখানে কিছু নাও দেন তাও কোনো প্রবলেম না, ইন্টার দিলে আপনি পরবর্তী অপশনে চলে যেতে পারবেন। তারপরে টার্মস অফ ডেলিভারি, কিভাবে আপনি ডেলিভারি দিবেন, আপনি ধরেন এখানে ট্রাক বা পিক আপ দিয়ে দিলেন বা যা আপনার টার্মস যেটা থাকবে ডেলিভারি সেটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে ইন্টার দিচ্ছি রিসিপ্ট ডিটেলস, এখানে আপনার হচ্ছে রিসিপ্ট ডিটেলস যেটা ডিসপাস থ্রো, যেটা একটা নাম্বার থাকতে পারে সেটা, এইভাবে কোনো একটা নাম্বার থাকতে পারে, এটা আমরা দিলাম। ডেস্টিনেশন হচ্ছে কোন জায়গায় আপনার এটা যাবে, তো এটা আমরা দিয়ে দিলাম গাজীপুর দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যারিয়ার নেম বা এজেন্ট, এইটার সাথে কে থাকবে তার নাম এখানে আপনি দিয়ে দিতে পারেন। দিলাম হচ্ছে ধরেন সুলতান, তো উলতান হয়ে গেল। এটা কারোর সাথে আবার মিলে গেলে এটা আপনারা ইয়ে করেন না যে এটা আমার নাম মিলাই দিল নাকি। তারপর হচ্ছে বিল অফ লেডিং, এই নাম্বার যদি থাকে দিবেন, তারপরে এটার যদি কোনো ডেট থাকে দিবেন, তারপরে হচ্ছে মোটর ভেহিকেল নাম্বার, কোন গাড়িতে মালটা আসতেছে সেটার নাম্বারও যদি আপনি দিয়ে দিতে চান দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিবেন। এরপরে হচ্ছে আপনার এই যে বিসমিল্লাহ ট্রেডার্স চলে আসছে। এরপরে তার মেইলিং নেম, যদি অন্য কোনো নাম থাকে আপনি সেটা দিতে পারেন, অসুবিধা নেই। একই প্রতিষ্ঠানের একাধিক, দেখা যাচ্ছে গ্রুপ অফ কোম্পানির নাম উপরে দিলেন, আর কোন উইংস থেকে তারা দিচ্ছে সেই উইংসটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। এই জন্য দুইটা অপশন থাকে সাধারণত। তারপরে ইন্টার দিচ্ছি অ্যাড্রেস, এই ব্যক্তির কোথায় হচ্ছে আপনার ঠিকানা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, ডিটেলস অ্যাড্রেস। আপনি যখন পারচেস করতেছেন তখন তো নিশ্চয়ই সেটা ওরকম কোনো লোকেশন থেকে করতেছেন। ধরেন আমরা দিলাম হচ্ছে বাবুবাজার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিভিশন, আমরা ডিভিশন মেনটেন করতেছি না এই কারণে নট অ্যাপ্লিকেবল। কান্ট্রি বাংলাদেশ। সেলস ট্যাক্স, এটা হচ্ছে আপনার সেলস ট্যাক্স যেটা আছে আপনাদের, আপনার প্রতিষ্ঠানের হোক আর ওনার প্রতি, যেহেতু আপনি করতেছেন সেহেতু সেলস ট্যাক্সটা আপনার প্রতিষ্ঠানের সেলস ট্যাক্স নাম্বার যেটা, সেই ট্যাক্স নাম্বার, যেটাকে সেলস ট্যাক্স বলতে হচ্ছে আপনার ভ্যাট নাম্বার বোঝায় আর কি। ভ্যাট নাম্বারটা এখানে আমরা বিন নাম্বারটা, প্রতিষ্ঠানের বিন নাম্বারটা দিয়ে দিতে পারি পারচেজ অর্ডারে, এখানে আমরা উল্লেখ করে দিলে এটা থাকলো। এরপরে হচ্ছে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমাদের যে অর্ডার নাম্বারটা যেটা আগে দিয়েছিলাম এটাই এখানে শো করতেছে। আমরা এরপরে এখান থেকে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এটা পারচেজ লেজার। ঠিক আছে, আমরা এর আগে এই যে র মেটেরিয়ালস ইম্পোর্ট, এটা ছিল আমাদের ইম্পোর্ট রিলেটেড লেজার পারচেজের। এখানে কিন্তু পারচেজের আন্ডারে যে লেজার গুলো থাকবে, এই যে পারচেজ লেজার, পারচেজের আন্ডারে, পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে যে লেজার গুলো থাকবে ওই লেজার গুলাই শুধুমাত্র এখানে শো করবে। এখানে আপনার হচ্ছে দুইটা আমরা ক্রিয়েট করেছি, একটা হচ্ছে লোকাল পারচেজ, একটা হচ্ছে র মেটেরিয়ালস ইম্পোর্ট। তো এটা তো আমরা লোকাল পারচেজেরটা করতেছি, এই কারণে লোকাল পারচেজটা এখানে আমরা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে ইন্টার দিচ্ছি,
দেওয়ার পরে এখানে ধরেন যে আমাদের কি কি আইটেম কিনছি, এটা তো আপনার অবশ্যই একটা ডকুমেন্টস থাকবে, পেপারস থাকবে। এইখানে যে প্রাইস কোয়ান্টিটি দেওয়া হচ্ছে সব কিন্তু কাল্পনিক, এক কথায়। এটা নিয়ে আবার যদি কেউ প্রশ্ন করেন যে এই কোয়ান্টিটি কই পাইলেন, এই রেট কই পাইলেন, এইটা তো মার্কেটের রেট নাই, এই ধরনের প্রশ্ন আসে মাঝে মাঝে। এই জন্য আর কি ক্লিয়ার করলাম যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কাল্পনিক একটা বিষয়, এটা নিয়ে আবার কেউ প্রশ্ন করে না যে এটা কইতে পাইলেন। এরপরে আমরা যে র মেটেরিয়ালস গুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা যাই, যে এই আইটেমটা আমরা হচ্ছে লোকাল পারচেজে নিয়ে আসলাম, পিভিসি কম্পাউন্ড সিপিসি হয়ে গেছে, যাক অসুবিধা নেই, এটা আমরা চাইলে চেঞ্জও করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি আমরা কোনো আইটেম চেঞ্জ করতে চাই, যে ধরেন এইটাকে আমরা পিভিসি লিখতে চাইছিলাম, লিখছি তো সিপিসি কম্পাউন্ড হয়েছে, ঠিক না? তো ধরেন এটা আমাদের স্টক আইটেম, বাট এটাকে নামটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে আমরা ইন্টার দিয়ে এখানে নিয়ে আসবো, তারপরে আবার ইন্টার দিব। ডেসক্রিপশন আমরা কোনো ডেসক্রিপশন থাকলে এখানে আমরা দিয়ে দিতে পারি, আদারওয়াইজ এই আইটেমের কোনো ডেসক্রিপশন যদি আপনি দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আপনি ইন্টার দিলাম। ইন্টার দিয়ে এরপরে আইটেম লোকেশন, এখানে আপনাকে ডিটেলস দিতে হবে, ঠিক আছে? এখানে যদি আপনি ইন্টার দেন 31 ডিসেম্বর আছে, আমরা যেহেতু ভাউচার ডেটটা এখানে 31 ডিসেম্বর আছে, এই কারণে 31 ডিসেম্বর শো করতেছে। তো এরপরে আমরা ইন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে কোয়ান্টিটি, এখানে আমরা এটা আইটেমটা কত পিস নিব সেটা আমরা এখানে বোঝাচ্ছে। তো এখানে আমরা ধরেন লিখলাম হচ্ছে 15,000 কেজি হবে এটা, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে রেট, রেট ধরেন আমাদের এটা দাম আছে হলো 130 টাকা পার কেজি, আমরা 130 দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এরপরে অ্যামাউন্ট আমরা এখানে দেখলাম 19,50,000, এরপরে এন্টার দিচ্ছি, এন্টার দিচ্ছি। এবার আসেন আমরা স্টকের আইটেম, রেট এবং টোটাল ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমরা চাইলাম যে এই নামটা চেঞ্জ করব, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইন্টার যদি আমরা একত্রে প্রেস করি, তখন কিন্তু আমরা এখানে চাইলে আইটেমটা এডিট করতে পারবো, কন্ট্রোল ইন্টার। যদি আমরা কোনো এইরকম লেজার বা ইয়াতে চেঞ্জ করতে চাই, তাহলে ব্রাউজারে থাকা অবস্থায় এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে পিভিসি আমরা দিতে চাচ্ছি, আমরা এখান থেকে ইনসার্ট দিলে নিচে চলে আসবে পিভিসি, দিয়ে এন্টার দিয়ে এরপরে যদি আপনি সেভ করে দেন, তো কন্ট্রোল এ দিলাম, চলে আসলো। তো এরপরে যদি ইন্টার দেই, দেওয়ার পরে পরবর্তী আইটেম আমরা এখানে দিতে পারবো, আমরা স্পেস দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই আইটেমটা নিলাম, এটা পিভিসি রেজিন আমরা ইম্পোর্ট দেখাইছি, এই জন্য এই যে স্টকে আমাদের কিন্তু 40,000 কেজি দেখাচ্ছে। স্টকটা কিন্তু আমরা যে একটু আগে ইম্পোর্ট করেছি সেই ইম্পোর্টের 40,000 কেজি আমাদের এখানে শো করতেছে। এরপরে আমরা যদি পরবর্তী আইটেমে আসি, আসার পরে ইন্টার দিচ্ছি, এরপরে ইন্টার দিলাম, এরপরে ডেট এখানে রেখে ইন্টার দিলাম, এরপরে কোয়ান্টিটি দিলাম, ধরেন এটা হচ্ছে দিলাম হচ্ছে কত দিব, ধরেন 8,000 কেজি, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে রেট এটা ধরেন আমরা দিলাম হচ্ছে 90 টাকা, এন্টার দিচ্ছি, এরপর এন্টার দিচ্ছি, আবার এন্টার দিচ্ছি, এরপর এন্টার দিচ্ছি, আমাদের এটাও এখানে চলে আসলো। এরপরে আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে ধরেন স্টেরিক অ্যাসিড নিচ্ছি, স্টেরিক অ্যাসিড এন্টার দিলাম, স্টেরিক অ্যাসিডের ডিসক্রিপশন কিছু থাকলে আমরা দিলাম। এরপরে আমরা ডেটে যেটা আছে এটা রেখে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে কোয়ান্টিটি এখানে আমরা দিলাম হচ্ছে 10,000 কেজি। রেট এই যে লিটারে আমরা কিন্তু এটা এন্ট্রি করেছিলাম, যার কারণে লিটার আসছে। রেট ধরেন আমাদের এখানে 200 টাকা কেজি, 200 টাকা লিটার, ঠিক আছে? এরপর এন্টার দিচ্ছি, পার লিটার এই যে 20 লাখ টাকা চলে আসছে, এন্টার দিলাম, এরপর এন্টার দিলাম। এই আমাদের মোটামুটি আমাদের এখানে কিন্তু পারচেজের আরো অনেক বিষয় আছে, এগুলো আপনাদের সাথে পরবর্তীতে এগুলা ডিসকাস হবে। আপনি পারচেজ করার সময় পারচেজ রিলেটেড কিছু ট্যাক্স বেট থাকতে পারে, কিছু ডিসকাউন্ট থাকতে পারে, এগুলা নিয়ে আমরা পরবর্তী সময় ডিসকাস করবো। এগুলা নিয়ে আরো অনেক আছে, সেগুলা ক্রমান্বয়ে কিন্তু আমরা শিখবো। যার কারণে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখাচ্ছি এই জিনিসটা শুধুমাত্র মাথার ভিতরে রাখেন, প্রশ্নগুলো মাথার ভিতরে জমা রাখেন বা কোনো জায়গায় লিখে রাখেন, পরবর্তী 2-3 ক্লাসের মধ্যে পারচেজ রিলেটেড সব বিষয় আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে?
যার কারণে এখন এই প্রশ্নগুলো করতে গেলে আমাদের আবার একটু ইন্টারাপ্ট হয় আরকি। এরপরে আমরা এন্টার দিচ্ছি। এরপর এন্টার দিয়ে ন্যারেশনে আমাদের কোনো তথ্য লেখার দরকার হলে আমরা এখানে লিখে যদি আমরা এন্টার দেই, এরপরে অ্যাকসেপ্ট করে দেই, তো আমাদের যে কাজটা হইলো সেটা হলো যে আমাদের একটা পারচেজ অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা দেখি যে আমরা যে বলছিলাম যে পারচেজ অর্ডার ক্রিয়েট করলে আমাদের কোনো জায়গায় ইফেক্ট করে না, বাস্তবে সেটা অবস্থাটা কি এটা আমরা একটু দেখে আসি। আমরা প্রথমত ব্যালেন্স শিটে যাই, যাওয়ার পরে অল্টার F1 দিই, দেওয়ার পরে আমাদের স্টক যে ওই যে একটা আইটেমই ছিল সেই 61,61,000 ওইটাই আছে, দেখেন ওই যে র মেটেরিয়ালসই আছে, এই যে শুধু পিভিসি রেজিন, বাকিটা কিন্তু আমাদের এখানে ইফেক্ট করে নাই। এরপরে যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, আমরা কিন্তু পারচেজ হেডটা দেখাই দিয়েছিলাম, বাট আমাদের কোন পারচেজটা আছে, আমরা শুধুমাত্র র মেটেরিয়ালস একটা আইটেম পারচেজ করেছি, ওই আইটেমটাই শুধুমাত্র আমাদের এখানে শো করতেছে, অন্য কিছু কিন্তু নাই। এই যে আপনার র মেটেরিয়ালস ইম্পোর্ট ইন্টার দিয়ে ঢুকলে এই যে আমাদের শুধুমাত্র পিভিসি রেজিনটাই আছে, অন্য কোনো কিছু এখানে কিন্তু আসে নাই। এখন আমরা যে মাত্র যে পারচেজ অর্ডারটা আমরা ক্রিয়েট করলাম, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কোথায় যাব? তো সেজন্য আমরা কয়েকটা ওয়েতে আমরা যেতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ডেবুকে যদি আমরা যাই, কিবোর্ড থেকে যদি আমরা আপনার হচ্ছে ডেবুক কে প্রেস করতে হবে, কে প্রেস করলে যে ডেটে এন্ট্রি হয়েছে ওই ডেটটা যদি আপনি এখানে দেখাই দেন, এই যে 31 ডিসেম্বর ওই ভাউচারটা এন্ট্রি হয়েছিল 31 ডিসেম্বর, এই যে 46,70,000 পারচেজ অর্ডার নামে এই যে আপনার কিন্তু ভাউচারটা এখানে আছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পারি, এরপরে ডেবুক থেকে আমরা দেখতে পারি, তারপরে আমরা দেখতে পারি ডিসপ্লে মোর রিপোর্টস, এরপরে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এই যে দেখেন স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখানে যাচ্ছি, যাওয়ার পরে স্ট্যাটিস্টিক্সে যদি যাই, এই যে স্ট্যাটিস্টিক্সে আছে, এরপর এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এইখানে দেখেন যে সব ধরনের ভাউচার এখানে কিন্তু শো করতেছে, যে ভাউচার আমরা এখানে ক্রিয়েট করেছি। তো আমরা সর্বশেষ যেটা ভাউচার এন্ট্রি করলাম সেটা ছিল হচ্ছে পারচেজ অর্ডার, ঠিক না? তো দেখেন এখানে পারচেজ অর্ডার কোথায় আছে, এই যে পারচেজ অর্ডারে আমাদের একটা ভাউচার এন্ট্রি আছে, এই যে একটা ভাউচার, এখানে যদি আমরা এন্টার দিই, দেওয়ার পরে এটা একটা ভাউচার কোন মাসে আছে, ডিসেম্বর মাসে, এখানে আবার এন্টার দিলাম, দেওয়ার পরে এই যে ওই ভাউচারটাই কিন্তু আমরা দেখতেছি। এরপরে যদি আমরা এন্টার দিই, তো আমাদের ভাউচারের ডিটেলস কি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ভাউচার গুলা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে আপনার যদি এখান থেকে ডেট আমার মনে না থাকে, ডেবুক থেকে যাইতে হলে তো ওই ডেটটা আপনার মনে থাকতে হবে যে কোন তারিখে আপনি এন্ট্রিটা করেছেন। আর যদি এর বাইরে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে যাব ডিসপ্লে মোর রিপোর্টস, এই যে ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে আমরা চলে যাচ্ছি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব আপনার পারচেজ অর্ডার ভাউচার, যেটা এই যে পারচেজ অর্ডার ভাউচার বা যে ভাউচার আপনি যেতে চান সব ভাউচার এখান থেকে আমরা যেতে পারবো। তো আমরা সবগুলো ধরেন যে আমাদের কি কি পারচেজ অর্ডার হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তো এখানে আমরা এসে পারচেজ অর্ডারে ঢুকলে যত পারচেজ অর্ডার হয়েছে আপনি অল্টার F2 দিয়ে এটাকে যদি পিরিয়ড চেঞ্জ করে দেন, ওই পিরিয়ডের মধ্যে টোটাল কতটা পারচেজ অর্ডার হয়েছে সবগুলো আপনার এখানে শো করবে। তো এটা হচ্ছে আমাদের দেখার সিস্টেম। তো আমাদের কিন্তু পারচেজ অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটাকে ডেলিভারি নোটে ট্রান্সফার করব। তো সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আবার যেতে হবে ভাউচার অপশনে, এবং আমরা এখান থেকে পারচেজে যাচ্ছি, এখান থেকে আমরা কি করব, এটাকে ট্রান্সফার করব রিসিপ্ট নোটে, ঠিক না? তো ধরেন 31 তারিখে আমাদের পারচেজ অর্ডার হয়েছে, তাহলে আমাদের অন্তত পরের মাসে 1 তারিখে আমাদের রিসিপ্ট নোট হওয়া উচিত, একটা দিন তো অন্তত সময় লাগবে। তো আমরা 1/1/2024 এই ডেট নিচ্ছি, নেওয়ার পরে এন্টার দিচ্ছি, পারচেজ অর্ডার থেকে আমরা চলে যাব রিসিপ্ট নোট। রিসিপ্ট নোট এই নাম্বারটা আপনি কি এটাই রাখতে চান নাকি 101 দিছিলেন এটাও দিতে চান, যেটা দিবেন এখানে আপনি ওই পারচেজ নোট আর রিসিপ্ট নোট কিন্তু এক না, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে, আপনার এখানকার হিসাব এটা, এই নাম্বারটা আপনাকে মেইনটেইন করতে হবে। চাইলে আপনি একই নাম্বার রাখতে পারেন, চাইলে আপনি ভিন্ন নাম্বার দিতে পারেন। তো আমরা 101ই রাখলাম, রাখার পরে যে রেফারেন্স নাম্বার, এইটা কোন নাম্বার, এইটাই হচ্ছে যে আপনার সাপ্লায়ার যখন আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে সে নিশ্চয়ই চালানে কোনো একটা নাম্বার ইউজ করেছে, সেই নাম্বারটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন এখানে দিতে পারে হচ্ছে TLTC TSC বা এরকম কোন একটা কোম্পানির শর্ট ফর্ম দিতে পারে, সে দিয়ে তারপরে ধরেন এইভাবে দিল, তো এইভাবে সে একটা নাম্বার ক্রিয়েট করতে পারে। তো ক্রিয়েট করলো, এই নাম্বারটা ধরেন পার্টির যে চালানে এই নাম্বারটা ছিল, সে যেটা থাকবে ওইটাই,
এবং তার ওইখানে যে ডেটটা থাকবে ওই ডেটটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে পার্টি নেম, তার মানে হচ্ছে যে পার্টির থেকে আমি পারচেস করছি তাকেই কিন্তু আমাকে এখানে শো করতে হবে। তার মানে হচ্ছে বিসমিল্লাহ ট্রেডার্স, একটু আগে যার থেকে আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করেছিলাম সেই পার্টিকে আমরা দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে যেটা হবে সেটা হলো যে তার আমি যখন রিসিপ্ট নোট ক্রিয়েট করতেছি, যখন আমরা এখানে যে মানে ভিতরে ঢুকবো এন্টার দিব, দেওয়ার সাথে সাথে তার কাছে কি কয়েকটা মানে যতগুলা পারচেজ অর্ডার ক্রিয়েট করা আছে সবগুলো আমাদের এখানে শো করবে। এই যে 101 নাম্বার ক্রিয়েট করেছিলাম, এখানে অর্ডার নাম্বার, এই নাম্বারটা কিন্তু শো করতেছে। আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে যদি এন্টার দেই এবং একটা ভাউচার নেওয়ার পরে এন্ড অফ লিস্ট দিলাম, মানে আপনার যদি 5টা 6টা থাকে তাহলে 5টা 6টাই দেখাবে, আপনি চাইলে 5টা 6টা একসাথেও দিতে পারেন। তো যাই হোক, একটা আছে, আমরা একটা এন্ড অফ লিস্ট দিচ্ছি। দেওয়ার পরে আমরা ওখানে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে, টার্মস অফ পেমেন্ট, তারপর আদার ডিফারেন্স, তারপর হচ্ছে ডেলিভারি। তো ওখানে যেটা আছে ওখান থেকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসছে। এরপরে চাইলে আপনি এখানে আরো তথ্য যোগ করে দিতে পারেন। দেওয়ার পরে এন্টার দিবেন। রিসিভ ডকুমেন্ট নাম্বার, রিসিভ ডকুমেন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, যে নাম্বারটা আছে সেটাই দিব। আর ডিসপাস থ্রো যেটা আছে সেটা ওই যে আগে যেটা দিছি ওইটাই আমাদের এখানে চলে আসছে, ডেস্টিনেশন চলে আসছে, তারপরে হচ্ছে ক্যারিয়ার নেম কে সে তার নাম আসছে, বিল অফ লেডিং যেটা আছে মোটর ভেহিকেল গাড়ি নাম্বার এটা আমরা দিয়ে, দেওয়ার পরে এখানে হচ্ছে সাপ্লায়ারের ডিটেলস দেওয়ার পরে এন্টার দিব। এরপর এন্টার দিয়ে এরপরে সেলস ট্যাক্স নাম্বার দিতে পারি, এরপরে হচ্ছে লোকাল পারচেজ, আমাদের পারচেজ অপশন আসলো। এরপরে যদি আমরা এন্টার দেই, এন্টার দেওয়ার পরে এবার আমাদের যে আইটেমগুলো আছে, আমরা এই যে পিভিসি রেজিন ধরেন এখানে 15,000 কেজি আছে, আমরা এন্টার দিচ্ছি, আবার এন্টার দিচ্ছি, আবার এন্টার দিচ্ছি। এখানে 15,000 কেজি ছিল, এখন ধরেন সেই লোক আমার 5,000 কেজি মাল দিছে, আমি এখানে কি করলাম 5,000 কেজি লিখলাম, 5,000 কেজি পাইছি, এন্টার দিলাম, এন্টার দিলাম। এরপর এন্টার দিয়ে প্রথম আইটেম শেষ, সেকেন্ড আইটেমে যাচ্ছি, যাওয়ার পর এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে এরপরে হচ্ছে আপনার এখানে সবচেয়ে 8,000-এর জায়গায় সে ধরেন আমাকে 2,000 দিছে, 2,000-ই দিলাম, এন্টার দিচ্ছি। প্রাইস যেটা আছে ওইটাই থাকবে, আপনি চাইলে যদি কম বেশি হয় এখানে প্রাইস চেঞ্জ করে দিতে পারেন। এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার এখানে চলে গেলাম। এরপর স্ট্যাটিক অ্যাসেট এখানে 10,000 ছিল, আমরা চাইলে এখান থেকে কমাই বাড়ায় যা পাইছি 5,000 কেজি দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে এরপরে কি করলাম, আমরা এন্টার দিয়ে এরপরে এন্টার দিয়ে এখানে ন্যারেশনে আমি লিখে দিতে পারি যে কি প্রোডাক্ট আমি রিসিভ করছি, এটা হচ্ছে আমার রিসিপ্ট নোট। পরবর্তী দিন আমরা এটা ক্রিয়েট করলাম, এন্টার দিলাম, দেওয়ার সাথে কিন্তু আমার এবার যদি আমি দেখেন আমি স্কেপ দিয়ে পিছনে চলে আসতেছি, আসার পরে আমি যদি এবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে যদি আমরা অল্টার F1 প্রেস করি, তখন কিন্তু আমাদের এই যে স্টকে দেখেন, স্টকে কিন্তু অলরেডি হিট করে ফেলছে আমাদের, কিন্তু স্টকে এখানে দেখাচ্ছে কি পারচেজ বিল টু কাম, মানে হচ্ছে যে আমার স্টক গোডাউনে চলে আইছে বাট আমি এখনো বিলটা রেডি করি নাই, বিল হয় নাই, রিসিভ হয়ে গেছে, আমার স্টকে হিট করে ফেলছে, পেন্ডিং হিসেবে আমার এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা ভিতরে ঢুকি, ঢোকার পরে আমাদের কিন্তু এই যে স্টকে কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে রেজিনটা আমরা 40,000 কেজি ইম্পোর্ট করেছিলাম, আর বাকি যেটুকু আমি রিসিভ নোট তৈরি করেছি সেই স্টকটা কিন্তু আমার এখানে শো করতেছে। এখানে 5,000 কেজি, এখানে 2,000 কেজি, এখানে 5,000 কেজি। তার মানে হলো যে আমরা পারচেজ অর্ডার থেকে যতটুকু ডেলিভারি রিসিপ্ট নোটে আমরা যোগ করেছিলাম ততটুকু কিন্তু আমার স্টকে চলে আসছে। তো এই হচ্ছে প্রসেস। এরপরে যদি আমরা এটাকে ফাইনালি বিলে কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আবার যাবো ভাউচার অপশনে, এখান থেকে আমরা চলে আসব সরাসরি পারচেজ ভাউচারে। পারচেজে ধরেন আমরা পরবর্তী দিন পারচেজ বিল পাইছি, এরপরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এই পারচেজ বিলটা, এই নাম্বারটা বোধহয় অটোমেটিক আছে যার কারণে এখানে উপরের অপশন সিলেক্ট করা আছে পারচেজে, যার কারণে এটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না। আমি এখানে সরাসরি সাপ্লায়ার ইনভয়েস নাম্বার এখানে শো করতেছে। সাপ্লায়ার যখন আপনাকে বিল দিবে সেই বিলে অবশ্যই কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে সাপ্লায়ার বিলের যে ডেট সেটা এখানে দিবেন, দেওয়ার পরে পার্টি অবশ্যই সেই বিসমিল্লাহ ট্রেডের একই ব্যক্তি থেকে, তো আমি এই 3টা কাজই করতেছেন, আপনার 3 দফায় আপনাকে এটাকে কমপ্লিট করতে হচ্ছে। এরপরে এখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমার যেই ডেলিভারি নোটটা তার ওখানে ক্রিয়েট হয়ে আছে বা আমার এখানে মাল আসছে সেইটা কিন্তু এখানে শো করতেছে। এখানে যেটা শো করতেছে সেটা কিন্তু পারচেজ অর্ডার না, এটা হচ্ছে ডেলিভারি নোট। যেটা ডেলিভারি নোট হয়ে যাবে সেটা হচ্ছে আপনার পারচেজের এখানে
এই যে আপনার পেন্ডিং জায়গায় দেখাবে, ট্র্যাকিং এ দেখাবে। এরপরে যদি আমরা এন্টার দেই, দেওয়ার পরে এন্ড অফ লিস্ট দিলাম, এরপরে এই তথ্যগুলো আগের যে রিসিপ্ট নোট সেখান থেকে অটোমেটিক নিয়েছে, এরপরে এন্টার দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা সাপ্লায়ার ডিটেলস ফিল আপ করলাম, এন্টার দিলাম, দিয়ে লোকাল পারচেজ, এরপরে এন্টার দিচ্ছি। এখন আপনি চাইলে যদি বিল কম করতে চান সেটাও করতে পারেন, কিন্তু মাল যেহেতু আমরা পেয়ে গেছি এই কারণে আমরা এন্টার দিয়ে এটাকে কি করতেছি, এন্টার দিয়ে আমরা টোটাল যেটা আছে সেটা আমরা নিয়ে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ন্যারেশন লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এটাকে কমপ্লিটলি আমার এখানে পারচেজ ফাইনালি নিয়ে আসলাম। তো আমাদের এখন যেটা হইলো সেটা হলো কি, আমরা যদি এবার ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিটে এসে আমরা অল্টার F1 দিয়ে ডিটেলস করতেছি, করার পরে দেখেন আমাদের এই যে সানডি ক্রেডিটর্স, আমরা যদি সানডি ক্রেডিটর্স এর ভিতরে ঢুকি, ঢোকার পরে আমরা এখানে দেখব যে সিএনএফ বিলের এগেনস্ট একটা ৭৫,০০০ টাকা আমরা দেনা ছিলাম, যেটা আমরা একটা জার্নাল এন্ট্রি করে দিছিলাম, সেটা আমাদের এখানে দেনা দেখাচ্ছে। আর বিসমিল্লাহ ট্রেডার্স সে ব্যক্তি আমার কাছে এখানে ১৮,৩০,০০০ টাকা এখন পাইতে যাচ্ছে। কারণ কি, আমি যে পারচেজের প্রসিডিউর যেটা টোটালটা কমপ্লিট করেছি, করার সাথে সাথে আমার গোডাউনে মাল চলে আসছে এবং তার কাছে যে টাকাটা কে আমার কাছে পাবে সেটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবার যদি আমি এখানে টাকাটা পেমেন্ট করে দিই তখন আমাদের এখান থেকে দিনা কমতে থাকবে, বাট আমরা যখন বিল কমপ্লিট করব তখনই আপনার এই সানডে ক্রেডিটরসে এই ব্যালেন্সটা চলে আসবে, আমি দিনা হিসেবে থাকবে, আমি এখানে এই টাকাটা ঋণ আছি, কোম্পানি এখানে ঋণ আছে। আর যদি আমরা স্টকে ঢুকি, ক্লোজিং স্টকে ঢুকি, ঢোকার সাথে সাথে র মেটেরিয়ালসে ঢুকলাম, ঢুকলে আমরা কিন্তু সবগুলা স্টক আইটেম এখানে আমরা দেখতে পাচ্তেছি। এবং আমরা যদি এখান থেকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকে অল্টার F1 দিলাম, দেওয়ার পরে আমরা যদি এই পারচেজে যাই তাহলে দেখেন একটু আগে কিন্তু আমাদের পারচেজ বিলস টু কাম এর ভিতরে ওই ফিগারটা ছিল, যেটা আমরা বিল করি নাই, কিন্তু বিল করার সাথে সাথে পারচেজ বিল টু কাম সেটা নীল হয়ে গেছে। আর পারচেজের ভিতরে এটা চলে আসছে। আমরা যদি পারচেজের ভিতরে ঢুকি, ঢুকলে এখানে আমরা দেখব যে র মেটেরিয়ালস ইম্পোর্ট করছিলাম এর আগে ৬১,৬১,০০০ টাকা, আর পরবর্তীতে আমরা যে লোকাল পারচেজটা করলাম সেটা হচ্ছে ১৮,৩০,০০০ টাকা। এখানে আমাদের টোটাল এই ব্যালেন্সটা এখানে শো করতেছে এবং টোটালটা আমাদের পারচেজের এগেনস্টে শো করতেছে, প্লাস এটা আমাদের এই যে র মেটেরিয়ালস এর যে স্টক আছে সেই স্টকের ভিতরে শো করতেছে। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে যে আমাদের টোটাল ইম্পোর্ট করে যে প্রোডাক্টগুলো আমরা গোডাউনে রিসিভ করেছিলাম, আমরা টোটাল কস্ট করেছিলাম, আমরা এলসি ইন ট্রানজিটের মধ্যে টোটাল একটা এলসির এগেনস্টে টোটাল ভ্যালুটা রাখছিলাম, সেই ভ্যালুটাকে কস্টিং করে কিভাবে আমরা আমাদের গোডাউনে নিয়ে আসতে পারি, আর আমাদের স্টকের যে আইটেমগুলো কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি। এবং সেই সাথে আমরা আরো দেখছি যে যদি কোনো কিছু আমরা লোকাল পারচেস করতে চাই সেক্ষেত্রে আমরা কি প্রসিডিউর মেনটেন করে বা কিভাবে পারচেস করতে পারি। এক কথায় প্রকিউরমেন্ট যে কাজগুলা করে কোনো প্রতিষ্ঠানের, এই প্রকিউরমেন্টের ফুল সিস্টেম যেটা, সেই সিস্টেমটা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। তো আজকে আমরা যতটুকু ক্লাস করলাম এর বেসিসে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। আজকে মোটামুটি যতটুকু ক্লাস নেওয়ার আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আজকের মতো এ পর্যন্তই ক্লাস। এখন ক্লাসের এগেনস্টে কারো কোনো প্রশ্ন থাকে আমরা নিব। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ওই রিসিপ্ট নোটটা যদি আমি কয়েকটা হয় তারপরে আমি পারচেস করব, যেমন মনে করেন যে আমি রিসিপ্ট নোট একটা হইছে, তারপরে একদিন পরে আরেকটা দিচ্ছে, হ্যাঁ, তার জি ২ দিন পরে একবারে বিলটা পেমেন্ট করছে, মানে বিলটা সাবমিট করছে। হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি একটা একটা করেও করতে পারেন। একসাথে যদি আপনার ৫টা রিসিপ্ট নোট তৈরি হয়, ঠিক আছে, জি জি ৫টা রিসিপ্ট নোটটাকে আপনি যদি চান যে একই বিলে আপনি দেখাবেন সেটাও পসিবল। হ্যাঁ, না যেমন হয় কি, যেমন আমার যে অর্ডারটা দেওয়া আছে সে পার্টলি পার্টলি দেয়, তারপরে লাস্টে সবগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে সে দেখা গেলো যে বিলটা দেয়। হুম, কোনো সমস্যা নেই, এটা করা যাবে, কোনো সমস্যা নেই। না, সেক্ষেত্রে যখন আমি পারচেস করবো তখন কি ওই সবগুলা রিসিপ্ট নোটের একটা একটা করে দেখাই দিতে হবে, না ডাইরেক্টলি সবগুলা অটোমেটিক্যালি চলে আসবে? আমরা এখন তো আমরা এটা প্রসেসটা করে ফেলছি, তাই না? এই জন্য হুম, ধরেন এখানে আমরা কিছু একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা বিসমিল্লাহকেই দিচ্ছি।
জি, দেওয়ার জি। পর এইখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার এখানে ধরেন যে 10টা তার কাছে আপনার রিসিপ্ট নোট রেডি হয়েছে, হ্যাঁ? জি, জি। এই জায়গাটাতে 10টা নাম্বারই আপনার শো করবে। যতগুলো আপনি বিল না করছেন, হ্যাঁ, রিসিপ্ট নোট আপনি যদি 100টা করেন 100টাই এখানে শো করবে। আপনি 1 বাই 1 এখান থেকে যেগুলা নিবেন একটা একটা করে এখানে নিবেন। নিলেই সবগুলো আপনার বিলের ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। আর এটা আমরা চাইলে 2-3টা করে আগামী ক্লাসে আপনাদের একটা দেখাই দিব যে কিভাবে একাধিক আপনার যদি ডেলিভারি নোট একাধিক হয় সেক্ষেত্রে আমরা কিভাবে একটা বিলের ভিতরে করতে পারি। ওকে, ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম জি। হ্যাঁ। আর আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কিছু জানার বা কোনো কোয়ারি থাকলে আমরা প্রশ্ন নিতে পারি। স্যার আমরা যে পার্টি থেকে কিনছি ওকে কি পেমেন্টটা, এটা তো পেমেন্ট ভাউচার হবে না পেমেন্ট করলে? জি, জি। আমরা পরবর্তী সময়ে যখন পেমেন্ট করব তখন পেমেন্ট ভাউচারের মাধ্যমে আমাদের ব্যাংক থেকে পেমেন্ট করে দিব। জি জি জি। সেটা ক্যাশে হোক আর নালে চেকে ক্যাশ হোক, তাই হতে তো? পারে, ব্যাংকে হতে পারে। ইজি। এটা তো ব্যাংকে হতে পারে। তেমন কোনো জটিল বিষয় না। এখান থেকে আমরা যদি ভাউচার থেকে এখান থেকে পেমেন্টে যাই, পেমেন্টে গেলেই এখানে ধরেন ব্যাংক থেকেও দিতে পারি, ক্যাশ থেকেও দিতে পারি। দিয়ে দিতে পারে। বিসমিল্লাহ যে আছে এটা দিচ্ছি, এখানে এন্টার দিলেই কিন্তু কারেন্ট ব্যালেন্স তার কাছে আপনি কত দেনা আছে এটা দেখাচ্ছে। এখান থেকে যদি জি জি। আপনি ধরেন 5 লাখ দেন, এন্টার দিলেন দেখেন এখানে কিন্তু অলরেডি 13,30,000 হয়ে গেছে। মানে 5 লাখ কমে গেছে ব্যালেন্স। এবং ওই ব্যালেন্স শিটে আপনি তখন এটা মাইনাস করেই দেখাবে। এই কারেন্ট ব্যালেন্সটা যে দেখাচ্ছে এটা তো মনে হয় যে মানে কত টাকা বাকি আছে, তাই তো স্যার? কারেন্ট ব্যালেন্স বলতে বোঝায় যে আপনার ওনার কাছে আপনি টোটাল কত টাকা ঋণ ছিলেন। আর এই ঋণ 5 ছিল, লাখ হ্যাঁ। দেওয়ার পরে আপনি কত টাকা আর ঋণ থাকতেছেন ওইটা আরকি কারেন্ট ব্যালেন্স। ঠিক জি, আছে। আচ্ছা। আ তো আমরা কি ক্লাস শেষ করতে পারি নাকি আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি। তো সবাইকে ধন্যবাদ। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।